Sure. Thank you. Assalamu alaikum everyone, and thank you once again for joining with us today. আজকে আমরা সেশন 4 শুরু করব। সো সেশন 4 শুরু করার আগে I want some volunteer। দেখুন একজন আমাকে একটু ছোট্ট করে উইদিন এ মিনিট আপনারা কি সেশন 3 তে কি কি আমরা কভার করেছি সেটা কি কেউ একজন রিক্যাপ করবেন? এনিবডি? ওকে, যদি কেউ এভাবে পার্টিসিপেট করতে না চান দেন আই উইল বি চুজেন সামওয়ান। ওকে, আনিস ভাই আপনি কি একটু আমাদের জন্য সেশন 3 তে আমরা আসলে কি কভার করেছি জাস্ট উইদিন আ মিনিট একটু শেয়ার করবেন আমাদের সাথে? থ্যাংক ইউ। আনিসুর রহমান ভাই। হ্যালো, জি, আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, একটু ডিফিকাল্ট আগের সেশনটা পুরোপুরি রিক্যাপ করা। তারপর আমি বলার চেষ্টা করি অ্যাকচুয়ালি। প্লিজ। মানে একটা পিএমও অফিস, দ্যাট মিনস পিএমও সেটআপের জন্য যা কিছু দরকার, এই ব্যাপারগুলো নিয়ে লাস্ট সেশনে কথা বলা হয়েছিল। সেখানে হচ্ছে যেমন স্ট্র্যাটেজিক রোডম্যাপ, দেন এরকম কিছু প্যারামিটার ছিল যেটা হচ্ছে পিএমও সেটআপের জন্য ইম্পর্টেন্ট। সেই ব্যাপারগুলো নিয়ে আলটিমেটলি কথা বলা হয়েছিল। প্লাস আমি খুব ভালো রিকল করতে পারতেছি না সবকিছু একসাথে, বাট মনে হয় সেশন শুরু হয়ে গেলে অনেক কিছু মনে পড়বে আর কি। আচ্ছা, সো দ্যাট আমি নো ওয়ারিস, অ্যাট লিস্ট ইউ হ্যাভ স্টার্টেড। সো রাইট রাইট। আনিসুর ভাইয়ের সাথে কি আর কি কি কোনো কিছু অ্যাড করবেন? আর কি কি জিনিস ছিল, কি কি কভার করেছি আমরা? আমি একটু বলতে চাই সবুজ ভাই। ভাইয়া, লাস্ট সেশন ছিল আমাদের পিএমও ফ্রেমওয়ার্ক, আর ইম্পর্টেন্ট টপিক যেটা ছিল আমার যতটুকু মনে পড়ে হেলথ চেকআপের ব্যাপারটা আর কি, হেলথ চেক। রাইট 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 রাইট। হ্যাঁ হ্যাঁ। ইমরান ভাই, ক্যান ইউ রিকল সামথিং ফ্রম আওয়ার প্রিভিয়াস সেশন? হ্যাঁ, হেলথ চেক তো ছিল, স্ট্র্যাটেজি সম্পর্কে ছিল, মানে হচ্ছে ফ্রেমওয়ার্কটাও ছিল। এর সাথে কিছু মানে স্ট্র্যাটেজি করার জন্য এর সাথে কিছু প্রিন্সিপালস বা কিছু ছিল আর কি, গাইড করার জন্য এই ধরনের কিছু ছিল আর কি। এক্স্যাক্টলি, আমিও আসলে জি। রাইট। মানে ফেয়ার এনাফ, মানে এটা তো আসলে অলওয়েজ সার্টেন সম্ভব না, বাট লিস্ট আপনারা যে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক মনে রাখতে পারছেন, মানে এটাই সাফিসিয়েন্ট আমার জন্য ফর টেক ওয়ে। এনিবডি এলস আর কি কভার করেছিলাম, কেউ কি অ্যাড করতে চান? সুলতান ভাই, আমরা কি কি জিনিস কভার করেছিলাম সেশন 3 তে? আমি একটু বলতে চাই। জি জি বলুন। আচ্ছা, প্রথম দিকটাতে মনে হয় অর্গানাইজেশনাল স্ট্রাকচার টাইপ কিছু একটা করেছিলেন আপনি, অর্গানাইজেশন পিএমও টাইপ, জি আর হলো আপনার ম্যাট্রিক্স। জি। বেশিরভাগ আলোচনা হয়েছিল আমাদের পিএমও ফ্রেমওয়ার্ক নিয়ে। রাইট, পিএমও ফ্রেমওয়ার্ক নিয়ে এবং ওর বিভিন্ন পার্টস গুলি, আমার যে লেয়ার গুলি আছে লেয়ার গুলি নিয়ে আমরা কথা বলেছি, তাই না? জি, জি, আপনি আমাদেরকে কুইজ নিয়েছিলেন, এই জন্য আমার মনে আছে আর কি। ও হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ তৌহিদুর রহমান ভাই। এনিবডি এলস? ওকে ওকে, দেন লেটস গেট ব্যাক টু টুডেস সেশন। আজকে সেশনটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা সেশন, বিকজ পিএমও তে আপনারা যখন মনে করেন যে আপনারা পিএমওটা এস্টাবলিশড করবেন বা করছেন, তখন তো হচ্ছে আপনার কিছু ডিফাইন কিছু প্রসেস আছে, হ্যাঁ, ওই প্রসেস গুলিটা ইম্পর্টেন্ট। তার আগে আমি যেটা বলেছিলাম যে আমাদের এক্সিস্টিং অর্গানাইজেশনে কোনো না কোনো ভাবে আমরা এক টাইপের পিএমও আছে, ওটাকে আমরা পিএমও নাম দেই না হয়তো বা মেবি উই ডোন্ট রিয়েলাইজ দ্যাট আসলে ওটা একটা পিএমও। হ্যাঁ, তো যদি সেরকম কোনো কিছু থাকে তাহলে সেটার ম্যাচুরিটি একটা অ্যাসেসমেন্ট খুব ইম্পর্টেন্ট, তাই না? সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড তাহলে হাউ ম্যাচিউর ইউ আর, সো দ্যাট ইউ ক্যান টেক দ্য প্রোয়েক্টিভ অ্যাকশনস, যাতে করে আপনি আরো মাচ মোর ম্যাচিউরড হন। দেন আমরা আজকে কথা বলবো পিএমও রোড ম্যাপ নিয়ে। এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস।
উইদাউট দ্য রোড ম্যাপ আসলে আপনি নিজেও জানবেন না যে আপনার 6 মাসে কোথায় যাওয়ার কথা ছিল আর আপনি কোথায় আছেন। সো দিস পিএমও রোড ম্যাপ development will help you a lot. Then we'll be talking about the 2PG. 2PG মানে হচ্ছে 2P stands for policy and procedure and G stands for the governance. এই যেগুলি করবেন, একটা পিএমও সেট আপ করবেন, এটা তো আসলে কারো মুখের কথাই হওয়া উচিত না। ইট শুড বি ডকুমেন্টেড and proper policy and procedure and governance should be in place, তাই না? Because আপনি না থাকতে পারেন, but this PMO should go on, তাই না? Okay. So once again, the ground rules are we should be joining on time, but as we are professionals, আমাদের একটু কম বেশি একটু এখানে maybe we are limited to this, and definitely আপনারা ক্যামেরা এবং মাইক অফ করে কথা বলছেন, এবং we truly expect যে only one conversation should be at a time, এবং তাই হচ্ছে, and I'm truly amazed to see, because আমরা সবাই খুব প্রফেশনালি জিনিসটাকে নিয়েছি এবং প্রফেশনালি হচ্ছে কি আমরা এখানে প্রোঅ্যাক্টিভলি পার্টিসিপেট করছি। Not only that, we are respecting when somebody else is talking, we are also respecting the comments or any questions. আমরা এগুলিকে খুব সিরিয়াসলি নিচ্ছি, and definitely অনেক সময় অর্গানাইজেশনাল অনেক ইনফরমেশন আমরা শেয়ার করব। So this is another disclaimer that you should keep those things confidential. Okay. Let's watch a clip. Okay, this is another the expert. আপনাদের যদি মনে থাকে মেবি সেশন 1 তো, হ্যাঁ সেশন 1 এই ক্লিপটা আমি একটা ক্লিপ দেখিয়েছিলাম ওই সিরিজেরই। So this is another clip and there are so many things to be taken away from this clip. So সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা একটু ক্লিপটা খুব সবাই মনোযোগ দিয়ে দেখেন। ওকে, সাউন্ড শোনা যাচ্ছে? ক্লিপের সাউন্ড শোনা যাচ্ছে? না, সাউন্ড শোনা যাচ্ছে না। না, সাউন্ড শোনা যাচ্ছে না। ওকে, গট ইট। কেন যাচ্ছে না বুঝতে পেরেছি। I'm leaving. It's okay now? I'm leaving early today. Have a look Yes, okay. Okay. at these slides. I've marked down a few notes. Could you please implement them and print out handouts for tomorrow's progress meeting? 25 copies should do it. Wait. Could you email me the original file you used for this? Oh, sorry, got a rush. Oh, you know that video I showed you earlier? Add that to the printouts as well. Thanks. Add video to printouts? Welcome to the Automated IT Support Center. Our menu has recently changed. Please listen to all the options before selecting. We are sorry for the inconvenience. For email-related issues, please press 1. For printing-related issues, please press 2. For server-related issues, please press 3. For database-related issues, please press 4. For intranet-related issues, please press 29. For website-related issues, please press 30. You can now choose an option from our menu. In your own words, please describe the issue you are experiencing with printing. I'm unable You can to. start speaking now. I'm unable to connect. I'm unable to connect to the 5th floor printer. I Are you think looking to request access to the 5th floor printer? No, I have access to it. It just appears to be offline. Answering yes or no, are you looking to request access to the 5th floor printer? No. In order to request access to the 5th floor printer, please send an email to IT support quoting your employee number and system ID. All your inquiries are very important to us, so we will get back to you in 48 hours. I already have access to it. It We're just. very happy that we have solved your problem. We strive to satisfy our customers, so your feedback is very important. You haven't solved my problem! Would you mind answering a few short questions? Uh, On a scale of 1 to 10, how satisfied are you with the services you have received? You have answered 10. Thank you. Would you recommend...
Yes! Welcome to the IT support. You hear that? I did it. Access this. Excuse me, who is this? Can I help you? Is that you, Anderson? Wrong number. Okay, so what is our takeaway from this clip? Anyone please do volunteer. একজন কেউ একটু বলেন মানে আমরা সবাই হচ্ছে এখানে most of the cases we are the head of IT and one of our job responsibilities, everyday job responsibilities to ensure that our customers are satisfied with our services, তাই না? So বলেন মানে এটা আপনার সাথে কিভাবে রিলেট করতে পারছেন আপনি, and what is the মানে core takeaway from this clip? এটা যেটা হতে পারে আমি বলছিলাম বলবো হ্যাঁ প্লিজ। যেটা হতে পারে যে মানে যেটা আমরা মানে আমি ইয়ে করছি সেটা হচ্ছে আমরা নর্মালি আমাদের সাথে ইয়ে হয় সেটা ব্যাংকে বা ইয়েতে ফোন করলে সেটা হচ্ছে আমি স্পেসিফিক ভাবে যেটা চাচ্ছি যে কমপ্লেনটা করতে চাচ্ছি সেটা আমি আসলে মানে অল্প সময় সঠিক সময় এবং সঠিকভাবে কমপ্লেনটা আমি রেজ করতে পারছি না এবং যার কাছে রেজ করছি ওইখানে আসলে বেশি অপশন মানে টু মাচ অপশন মানে আমার সার্ভিসটা খুব কুইক দরকার কিন্তু আমি সেটা পাচ্ছি না, সেক্ষেত্রে আমাকে বেশি মানে বেশি অপশনে আমাকে যেতে হচ্ছে এবং দ্য সেম টাইম আমিও বিরক্ত হচ্ছি এবং আমি আসলে আমার কমপ্লেনটা প্রপারলি বা সার্ভিসটা প্রপারলি পাচ্ছি না, যেখানে হচ্ছে অপশন বেশি কিন্তু স্পেসিফিক যেটা আমার প্রয়োজন সেটা আমি পাচ্ছি না, এটা হতে পারে। হ্যাঁ it could be one. হ্যাঁ আমি বলবো একটু। আচ্ছা, আমার যেটা মনে হয়েছে যে সার্ভিস ডেলিভারির প্রসেসগুলো অলওয়েজ খুব বেশি অ্যাক্সেসিবল এবং স্মুথ রাখা উচিত এবং ইজিয়ার। Right. বাট যদি ব্যাপারটা এরকম হয় যে যখন কেউ আসলে কোনো একটা সার্ভিস চাবে ওই সময়টা এত কমপ্লিকেটেড প্রসেস হয় যে মানুষ আসলে আতঙ্কে থাকে যে আসলে এই ইস্যুটা নিয়ে আমি যে রেজ করব সো দ্যাট আমি আরো কতগুলো প্রবলেম মানে ক্রিয়েট করে ফেলতেছি, মানে আমি আরো কতগুলো প্রবলেমে সাফার করতে যাচ্ছি, অনেক Exactly. কমপ্লিকেটেড কিছু প্রসেসের মধ্যে দিয়ে আমাকে হয়তো যেতে হবে। তখন আসলে যে সার্ভিসটা চায় তার ওই উইলিংনেসটা থাকে না, যে সে নিজে তো আসলে একটা সার্ভিস চায়, রিজন হচ্ছে সে আর একটা সার্ভিস দিচ্ছে, তো সে ট্রাবল ফেস করলেও তখন আর এটা রেজ করতে চায় না, সো দ্যাট প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়। No doubt. Fantastic. Anybody else? আমরা সবাই ভাইয়া পলাশ বলছিলাম। জি ভাই আমরা যেটা দেখলাম এটা হচ্ছে একটা মানে বাজে কাস্টমার সার্ভিসের একটা এক্সাম্পল। একটা কাস্টমার সার্ভিস কতটা বাজে হতে পারে এটা একটা এক্সাম্পল আমরা দেখলাম। এটা থেকে আমাদের লার্নিং বলবো যে এটাই যে সেটা হচ্ছে কাস্টমারকে আসলে এরকম এক্সপিরিয়েন্স দেওয়া যাবে না কোনোভাবেই। কাস্টমারকে যতটা স্মুথ এবং হচ্ছে ফ্রেন্ডলি এক্সপিরিয়েন্স দেওয়া যায় ওইটা আমাদের সবার করতে হবে আর কি। থ্যাংক ইউ। Thank you so much. Good input. Anybody else? Okay. So মানে ওভারঅল যদি চিন্তা করে দেখেন এই ক্লিপটা দেখানোর উদ্দেশ্যটা কি ছিল, যে ইউ আর দ্য স্ট্র্যাটেজিস্ট। আইটি একটা অর্গানাইজেশনের আইটি স্ট্র্যাটেজি, পলিসি, প্রসিডিওর, এসওপি এটা কারা কে ডিফাইন করে? মোস্ট অফ দ্য কেসেস দ্য হেড অফ আইটি হিমসেলফ অর হারসেলফ, রাইট? সো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমাদের এই প্রসিডিওর পলিসি ইমপ্লিমেন্ট করার আগে এটা বুঝতে হবে যে কোম্পানি এর জন্য যে আমি পলিসি প্রসিডিওর এসওপি বানাচ্ছি ইট মাইট নট বি দ্য রাইট ফিট ফর কোম্পানি বি অর সি, তাই না? এবং সেক্ষেত্রে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইউ শুড বি এমপ্যাথেটিক এনাফ এন্ড ইউ শুড থিঙ্ক দ্য ইউজার্স পার্সপেক্টিভ। ইউজারের হয়ে আপনি চিন্তা করবেন and the policies and the procedures will be reflecting these views. Okay, only then it will be effective. কারণ এখানে সে কম্পিউটারে অ্যাক্সেস পাচ্ছে না, সো ইট ওয়াজ এ প্রিটি সিম্পল ইস্যু, বাট এইটাকে কমপ্লিকেটেড করে কত এটাকে কমপ্লেক্স করা যায়, দিস ক্লিপ ইজ এ ভেরি গুড এক্সাম্পল অফ ইট। এবং কর্পোরেট অফিসগুলিতে মেজরিটির ক্ষেত্রে তাই হয়, rather than just focusing on the problem or issue that's been raised, আমরা আসলে তার সাথে অনেক কিছুরই ডিসকাশন করি which is might not be the relevant. Okay, anyway, so get back to A wireless network. okay, so PMO maturity model and assessment, আমরা যেটা বলছিলাম প্রত্যেকটা অর্গানাইজেশনে আই বিলিভ দেয়ার ইজ এ পিএমও। মেবি নামটা পিএমও না, বিকজ আমরা সার্ভিস ডেলিভারি কিন্তু সবাই করি, আর পিএমও ইজ নাথিং বাট এ সার্ভিস ডেলিভারি সেন্টার।
এটার আন্ডারে অনেকগুলি সার্ভিসেস থাকে এবং সেটা হচ্ছে অর্গানাইজেশনের বিভিন্ন পার্সপেক্টিভে ওখান থেকে ডেলিভারিটা এনশিওর হয়। সো দ্য অ্যাসেসমেন্ট অফ দিস পিএমও যেটা বললাম, এটা যে নামেই থাকুক না কেন, ওইটার অ্যাসেসমেন্টটাও খুব ইম্পর্টেন্ট, সো দ্যাট ইউ নো দ্য মেজরিটি অফ দ্য মডেল, রাইট? আপনি যে কোনো তো একটা মডেল ডেফিনেটলি আছে। আপনার এখানে কি এখন প্রজেক্ট ইনিশিয়েট হচ্ছে না? আপনার এখান থেকে কি প্রজেক্ট ডেলিভারি হচ্ছে না? আপনার এখানে কি কিছু স্ট্যান্ডার্ডাইজ কিছু প্র্যাকটিস আপনি ইমপ্লিমেন্ট করছেন না? করছেন। বাট এটাও তো ইম্পর্টেন্ট যে আপনি তাহলে এখন কোথায় স্ট্যান্ড করেন, আপনার এই প্রসেস, আপনার এই মডেলটা কতটুকু ম্যাচিউরড, উই নিড টু ফিগারিং ইট আউট, রাইট? সো এক্ষেত্রে যেটা বলা হয়েছে, টু বি অনেস্ট উইথ ইউ, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার আপনার ম্যাচুরিটি কোন লেভেলে আছে, বাট একটা ম্যাচিউর লেভেলে পৌঁছাইতে it takes lot of time. Like আমি যদি আমাদের অর্গানাইজেশন এক্সাম্পলটা দেই, in 2017 or 18 we have started working for establishing a PMO, and 2023 বা 24 এ এসে আমরা এখন বলতে পারি যে our PMO is one of the most mature PMO in the country. হ্যাঁ, so we have to wait it almost 4-5 years. So আপনাদের ক্ষেত্রেও কিন্তু এটা ইম্পর্টেন্ট। এখানে কিন্তু কুইক টার্নওভার নাই, হ্যাঁ, কুইক রিটার্ন অন ইনভেস্টমেন্ট নাই, যেটা আছে এটা লিমিটেড আছে, বাট আপনি যদি ম্যাচুর লেভেলে পৌঁছাইতে চান, পেশেন্স ইজ দ্য কি। এটা ছাড়া দেয়ার ইজ নো অল্টারনেটিভ। অ্যাপার্ট ফ্রম দিস, আপনার পিএমওর সাথে ডে 1 থেকে আপনার টপ ম্যানেজমেন্টের এঙ্গেজমেন্ট দরকার, টপ ম্যানেজমেন্টের বাইন দরকার, এবং এটাই যদি এনশিওর করতে পারেন তাহলে কিন্তু আপনার পিএমও টিকে যাবে। আপনার ফাংশনাল হেড বা হেড অফ আইটি হিসাবে যদি আপনার ইনিশিয়েটিভ নেন, ইটস গুড, বাট চ্যালেঞ্জেস উইল বি মাচ মোর। হ্যাঁ, এই জন্য কিন্তু হচ্ছে আপনার টপ ম্যানেজমেন্টের এঙ্গেজমেন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো লেভেল অফ ম্যাচুরিটি মডেল, এটা বিভিন্ন রকমের ডেফিনেশন আছে, বাট অ্যাকর্ডিং টু পিএমও গাইডবুক, ওটাতে 5টা ম্যাচুরিটি ডিফাইন করা হয়েছে। একটার মধ্যে একটা হচ্ছে ইনিশিয়েশন, ডেভেলপিং, ডিফাইন, ম্যানেজ এন্ড অপটিমাইজ। ইনিশিয়েশন ইজ দ্য মেজরিটি পিএমও গুলি হচ্ছে এখানেই পড়ে, এন্ড ডেভেলপ ইজ দ্য মোস্ট অপটিমাইজড ওয়ান, যেটার ম্যাচুরিটি অনেক বেশি, যেটা হচ্ছে কি আপনার অ্যাটলিস্ট এগুলি প্র্যাকটিস করতে করতে ওই পিএমওটার বয়স হচ্ছে আপনার অ্যাটলিস্ট 3 থেকে 5 বছর। ওকে, তো ইনিশিয়েশন ফেজে কি হয়? ইনিশিয়েশন ফেজগুলি হয় মেজরিটি অফ আইটেমস দ্যাট ক্লিয়ার ডেফিনেশন, মানে আপনি কাজ করছেন কিন্তু কেন করছেন এন্ড কিসের উপরে বেস করে করছেন ওই জিনিসগুলো লেখা থাকে না। ইউ জাস্ট ফলো দ্য ট্রেডিশনাল অর লেগেসি পলিসিজ এন্ড দ্য মেথড দ্যাট ইজ বিন অলরেডি ইমপ্লিমেন্টেড, এবং ওটার উপরে করছেন। বাট ওই ডেফিনেশনটা আসলে এখানে অনেক গ্রে এরিয়া আছে। ডেভেলপিং যে পিএমওটার ম্যাচুরিটি হচ্ছে ডেভেলপিং, এই পিএমওর মোটামুটি প্রসেস একটা ডিফাইন করা হয়ে গেছে এবং ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে, কিন্তু কিছু জিনিস করা হচ্ছে, কিছু জিনিস করা হচ্ছে না। স্টিল ইট মিনস দেয়ার ইজ স্টিল স্কোপ ফর ফার্দার ডেভেলপমেন্ট। ডিফাইন, এভরি প্রসেস ইজ মেটিকুলাসলি ডিফাইন্ড এন্ড কনস্ট্যান্টলি অ্যাপ্লাইড। এই জায়গাটাতে আমাদের সবারই কম বেশি চলে আসা উচিত উইদিন 1 to 3 years আফটার এস্টাবলিশিং আওয়ার পিএমও। Managed, it means while some processes have been enhanced, not all have undergone the optimization. So define এ যাওয়ার পরে আমি যেটা বলেছিলাম যে এই পুরো জিনিসটাতে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের কিন্তু একটা স্কোপ সবসময় মাথায় রাখবেন, ডোন্ট স্টপ। এটা আপনার প্রফেশনাল পার্সপেক্টিভও যদি বলেন বা পার্সোনাল, নেভার স্টপ, নেভার নেভার নেভার। বিকজ যখনই আপনি আপনার এই কোনো একটা জায়গায় আপনি স্টিক হয়ে যাবেন, স্টাক হয়ে যাবেন, এরপরে কিন্তু আসলে ফার্দার ডেভেলপমেন্ট করা সম্ভব না। সো ম্যানেজড ক্ষেত্রে যেটা হচ্ছে, ডিফাইনে যাওয়ার পরে আপনি এটা মনে করেন না যে ওকে আমি ডিফাইন স্টেজে চলে আসছি, আমার পিএমওর ম্যাচুরিটি হচ্ছে ডিফাইন্ড, সো এখন আর আমার ফার্দার ডেভেলপমেন্টের দরকার নেই। নো, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইজ আ প্রসেস, যেটা ইট উইল কন্টিনিউ টিল দ্য এন্ড অফ দ্য পিএমও ইটসেলফ। ওকে, অপটিমাইজটা হচ্ছে এখানে আপনি অল প্রসেসেস আন্ডার অ্যাডভান্সড অপটিমাইজেশন টেকনিক। অ্যাডভান্স অপটিমাইজেশন টেকনিক মানেটা কি হচ্ছে? আপনি ওই প্রসেসগুলিকে আরো ক্রস কাটিং করছেন, প্রসেসগুলি নিয়ে আরো এক্সামিন করছেন, এবং বেটার এবং বেস্ট, গুড, বেটার, বেস্ট যে অপশনগুলি আছে সেগুলি ফলো করছেন, এবং ম্যাক্সিমাম রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ম্যাক্সিমাম বেনিফিটসটা আসলে আপনি এভিল করছেন। নাও দ্য কোশ্চেন ইজ ইন দ্য অপটিমাইজ স্টেজ, সো আপনার মেচুরিটি লেভেলের মডেল অনুযায়ী আপনি level of stage aছেন, do you think you should continue the continuous improvement? No, definitely not, because এখানে এসেও কিন্তু আপনার স্টিল স্কোপ ফর ডেভেলপমেন্ট ইজ স্টিল দেয়ার। ওকে, কারণ আপনার মধ্যে কিন্তু ভালোর শেষ নেই, এবং ওইটাই সবসময় আমাদের রাখা উচিত। এন্ড দিস ইজ ড্রাইভ, এটা যদি এই ইন্টেনশনে থাকেন, দেন ইট উইল ড্রাইভ ইউ টু রিচ ইউর ডেস্টিনেশন।
personally or professionally. Okay. So PMO maturity evaluation একটা মডেল আছে এখানে। এই মডেলগুলির মধ্যে যেটা বললাম সেখানে হচ্ছে কি আপনার ম্যাচুরিটি ইন্ডিকেটর কি কি থাকতে পারে, এঙ্গেজমেন্ট অফ দ্য স্টেক হোল্ডার, এটা খুব ইম্পর্টেন্ট, পারফরমেন্স ম্যানেজমেন্ট, এটা একটা ইন্ডিকেটর, সার্ভিস ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, ভ্যালু জেনারেশন, স্ট্র্যাটেজি ফ্রেমওয়ার্ক, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট এন্ড লিডারশিপ। একটা ম্যাচুরিটি মডেলের মধ্যে হচ্ছে কি এই ইন্ডিকেটর গুলি নিয়ে মানে মোস্ট অফ দ্য কেসেস আমরা কাজ করি। ওকে, নাও ফেজ ওয়ানে যেটা আমি অলরেডি বলেছিলাম, ফেজ ওয়ানে কি হয়, ইন দিস স্টেজ দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস ইজ এস্টাবলিশড। তার মানে হচ্ছে এই মেজরিটি অর্গানাইজেশন আসলে ফেজ ওয়ানে থাকার কথা বা কাছাকাছি আছি, এবং এখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসিডিওর গুলি এগুলি আমরা নিয়ে আসলে কাজ শুরু করছি আর কি, বা করছি বা কিছু আছে নতুন করে কোনো কিছু করব। এবং হচ্ছে তারপরে এখানে যেটা হচ্ছে যে অনেক কিছু হচ্ছে আমার আনক্লিয়ার থাকে, হ্যাঁ, অনেক প্রসেস পলিসি এগুলি আসলে ডিফাইন না থাকার কারণে, অর্গানাইজ না থাকার কারণে ওইখানে কিন্তু গ্রে এরিয়া থাকে। সো এই টাইপের পিএমও যাদের আছে তাদেরকে আমরা বলি দে আর ইন দা ইনিশিয়েশন স্টেজ। ওকে, আচ্ছা, ডেভেলপিং এ কি হয়, ডেভেলপিং এ যেটা হয় এখানে হচ্ছে কিছু পিএমও প্রসেস এস্টাবলিশ হয়। প্রসেস মানে ইনিশিয়েশনে তো আসলে ইনিশিয়েটিং এ তো সেটাও থাকে না, বাট এখানে কিছু ডিফাইন প্রসেস থাকে। তারপরে ওই জিনিসগুলো যে কম্প্রিহেন্সিভলি থাকে না, কিছু কিছু থাকে। এবং এই ডেভেলপিং এ অর্গানাইজেশন ডেভেলপিং ফেজে যারা থাকে ওই টাইপের অর্গানাইজেশন গুলি ইউজুয়ালি দে স্টার্ট প্র্যাকটিসিং or they start establishing প্রজেক্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। ওকে, এই জিনিসগুলি করতে থাকে, এবং হচ্ছে পার্টিকুলারলি হচ্ছে গিয়ে হাই ভলিউম বা হাই লেভেলের হচ্ছে গিয়ে যে হাই ভ্যালুর যে বা কমপ্লেক্স প্রজেক্ট গুলি থাকে সেটার জন্য তো অবশ্যই তারা শুরু করে। অ্যাপার্ট ফ্রম দিস প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য যে রিপোর্ট মানে একটা ডেফিনেট রিপোর্টিং হয়, এই রিপোর্টিং গুলো হচ্ছে গিয়ে আপনার অর্গানাইজেশন টপ লেভেল ম্যানেজমেন্টের সাথে শেয়ারিং করা হয়, তাদের ফিডব্যাক নেওয়া হয়, সেই ফিডব্যাক নিয়ে হচ্ছে গিয়ে তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী ওই সমস্ত রিপোর্ট গুলিকে আরো ইফেক্টিভলি এবং ইফিসিয়েন্টলি ডেভেলপ করা হয়। ওকে, এই টাইপের কাজগুলি ইউজুয়ালি ডেভেলপিং ফেজ বা ম্যাচুরিটি ফেজে যে পিএমও গুলি থাকে এই টাইপের কাজগুলি করা হয়। ডিফাইনে যেটা বললাম তার মানে হচ্ছে যে এখানে হচ্ছে কি আপনার প্রসেস, পলিসিস, প্রসিডিওর এই জিনিসগুলি মোটামুটি ডিফাইন করা থাকে, এবং এই টাইপের ফেজে ম্যাচুরিটি যে সমস্ত পিএমও গুলি থাকে, ডেভেলপমেন্ট তো মনে করেন যে বড় প্রজেক্ট গুলি কিন্তু ওই সমস্ত পিএমও প্রসেস, পলিসি, গভর্নেন্স গুলি অ্যাপ্লিকেবল হয়। বাট এই টাইপের প্রজেক্টের ক্ষেত্রে ইরেসপেক্টিভ অফ দা সাইজ অর কমপ্লেক্সিটি অফ দা প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু হচ্ছে কি আপনার এই সমস্ত প্রসেস, পলিসিস এবং কমপ্লায়েন্স এবং গভর্নেন্স এগুলি অ্যাপ্লিকেবল হয়। ওকে, ওকে, সো দিস ইজ দ্য ডিফাইন স্টেজ। ম্যানেজ স্টেজে যেটা আসে আপনার এখানে আপনার পার্টিকুলারলি হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট ফিস থেকে হচ্ছে কি ডেফিনিটিভ কিছু হচ্ছে কি আপনার পারফরমেন্স, প্রজেক্টের পারফরমেন্স ম্যানেজমেন্ট, ইফেক্টিভনেস অফ দ্য প্রজেক্ট ম্যানেজার এন্ড দেয়ার টিম, এই জিনিসগুলো হচ্ছে এডিশনাল চলে আসে। এর আগ পর্যন্ত তো মোটামুটি হচ্ছে যে আপনার প্রসেস ইমপ্লিমেন্টেশন এবং সেটা ইউটিলাইজেশনের উপরে ফোকাস করা হয়। ম্যানেজডে এসে কিন্তু হচ্ছে কি আবার একটু অ্যাডভান্স লেভেলের, যে এখানে শুধুমাত্র ইমপ্লিমেন্ট করা, সেগুলিকে ফলো করা না, এটা করার কারণে আপনার প্রজেক্টে আপনার কি টাইপের হচ্ছে বেনিফিটস আপনি এভেন্ট করছেন, প্রজেক্ট ম্যানেজারের পারফরমেন্স এন্ড ইফেক্টিভনেস কতটুকু ইনক্রিজ বা ডিক্রিজ করেছে। এন্ড অ্যাপার্ট ফ্রম দিস প্রজেক্ট টিমেরও কিন্তু একটা সার্টেন ইভালুয়েশন করতে হয়। এটা হচ্ছে ম্যাচুরিটি লেভেলে যারা আছে তারা এটা করে। And apart from this, advanced methodologies are applied to access different performance parameter, এবং then consequently decision regarding process and project management are based on real project data. তার মানে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে কি আপনার obviously we are expecting যে একটা some sort of automated tools এখানে থাকবে যেটার মাধ্যমে আপনি রিয়েল টাইম ডেটাগুলি নিয়ে সেটা অ্যানালাইসিস করে হচ্ছে আপনি পারফরমেন্স মেজারমেন্ট করতে পারবেন। ওকে, দিস ইজ দ্য ম্যানেজড ফেজ অফ দ্য PM, managed maturity phase of a PMO. Okay, optimize is something যে okay, so এখানে যেটা হচ্ছে এখানে পিএমও এবং হচ্ছে কি আপনার পিএমও আনুষঙ্গিক আর্টিফ্যাক্টস, গভর্নেন্স, পলিসিস যেগুলি আছে
এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইউটিলাইজেশন হয়েছে ওভার দ্য পিরিয়ড। আপনার গভর্নেন্স, পলিসি, প্রসিডিউর, টুলস, টেকনিক্স এন্ড আর্টিফ্যাক্টস আর রিভিশন, রিভিউড এবং একটা মাল্টিপল ভার্সনের পরে এখন মোটামুটি আপনি যে লেভেলে আসছেন সেই লেভেল থেকে ম্যাক্সিমাম আপনি হচ্ছে বেনিফিট অ্যাভিল করতে পারছেন। অ্যাজ আই টোল্ড ইউ বিফোর, পিএমও ইজ নাথিং বাট এ সার্ভিস প্রোভাইডার। এখানে অনেক রকমের সার্ভিস থাকে। পিএমও হচ্ছে বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন রকমের টাইপ অফ প্রজেক্টের এবং কমপ্লেক্সিটির নেচার অফ এর উপর বেস করে এক একটা প্রজেক্টে এক এক টাইপের সে সার্ভিস প্রোভাইড করে। ওকে, এই টাইপের প্রজেক্ট ফেজে বা ম্যাচুরিটিতে যে সমস্ত পিএমও থাকে এগুলি আসলে টু বি অনেস্ট মানে প্রজেক্টাইজড অর্গানাইজেশন বা প্রজেক্টাইজড পিএমও যেগুলি থাকে সেগুলিতেই সাধারণত অপটিমাইজ ফেজে ম্যাচুরিটি থাকে। বাট whenever some PMO reached to this optimized level, এটার কন্টিনিউশনটাও কিন্তু ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে এখানে এসে আপনি ইউ শুড নট ড্রপ দ্য কমপ্লায়েন্স অর অডিটিং। আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে কি আপনার অপটিমাইজ স্টেজেও কিন্তু হচ্ছে কি আপনাকে পারফরমেন্স মেজরিটিকে অ্যাসেস করতে হবে সো দ্যাট ইউ কন্টিনিউ দিস স্টেজ। আনফরচুনেটলি এরপরে আর কোনো রকমের স্টেজ নাই, থাকতে পারে, বাট আমি অ্যাজ আই টোল্ড ইউ বিফোর, যেহেতু একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দিস, থিঙ্ক অ্যাবাউট এর যে ভালো আর কি কি প্রসেস, পলিসি, টুলস, টেকনিক্স অ্যাপ্লাই করা যায় সো দ্যাট the ROI can be ensured। ROI আরো ভালো হবে আপনার। ওখান থেকে হচ্ছে কি আপনার অনেক রকম বেনিফিট রিয়েলাইজেশন হবে। ওই পিএমও থেকে হচ্ছে অনেক রকম হচ্ছে সার্ভিসের ইফিসিয়েন্সি আরো বাড়বে। এখন এগুলি অনেকভাবে ক্যালকুলেশন করা যায়। অনেক হচ্ছে কারেন্ট ভ্যালু ম্যানেজমেন্ট বা আপনি মনে করেন যে ওখানে নেট প্রেজেন্ট ভ্যালু, এগুলি অনেক রকম ক্যালকুলেশন আছে, সেটা দিয়ে আসলে ডিফাইন করা যায় যে একটা প্রজেক্টে ওভার দ্য পিরিয়ড, লাইক যখন আপনি ইনিশিয়েশন স্টেজে ছিলেন একটা প্রজেক্টের ROI বা তার স্কোপ, কস্ট, কোয়ালিটি বা তার স্কেডিউল এবং অপটিমাইজ লেভেলে এসে হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস, মানে আর ইউ গেটিং সাম মোর ভ্যালুস নাকি হচ্ছে কি ইট ডেটোরেটেড। ওকে, সো দোজ আর দ্য 5 phases of maturity model. ওকে, ম্যাচুরিটি মডেল অ্যাসেসমেন্ট তাহলে যখন স্টাফ মানে একটা অর্গানাইজেশনের ম্যাচুরিটি অ্যাসেসমেন্টটা আসলে টু বি অনেস্ট যে এটা কোয়ালিটেটিভ একটা অ্যাসেসমেন্ট। হ্যাঁ, কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট, বাট এখানে যেটা করা হয়েছে একটা অ্যাসেসমেন্ট টুলস ডেভেলপ করা হয়েছে বেসড অন সাম এক্সপিরিয়েন্সেস, বেসড অন সাম সার্ভে। এটা ডেভেলপ করার সময় ওয়ার্ল্ডের বিভিন্ন রকম হচ্ছে যারা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশন অনেকদিন ধরে কাজ করছেন, এরকম প্রায় 1500 প্রফেশনালসদেরকে উই আস্ক ফর দেয়ার ভ্যালুয়েবল অ্যাডভাইস। একটা টুলস এর মাধ্যমে তাদের সার্ভে গুলি আমরা সংগ্রহ করি এবং সংগ্রহ করে ওইটার উপরে বেস করে উই ক্রিয়েটেড এ ম্যাচুরিটি অ্যাসেসমেন্ট টুলস। ওকে, এখানে লাইক যদি আপনাকে একটা প্রশ্ন করা হয়, হ্যাঁ, এই প্রশ্নের 3টা স্পেসিফিক হচ্ছে কি আপনার অ্যান্সার হতে পারে। সেটা কি, সরি মানে এটা নেচার অফ অ্যান্সারটা 3 ভাবে দিতে পারি। সেটা হচ্ছে আমি হাইলি অপটিমিস্টিক হয়ে অ্যান্সারটা দিতে পারি, বা আমি হাইলি পেসিমিস্টিক হয়ে আমি অ্যান্সারটা দিতে পারি, বা ইন বিটুইন হচ্ছে হ্যাঁও বলি না নাও বলি না, মাঝামাঝি। এইভাবে হচ্ছে আমি আসলে অ্যান্সার গুলি দিতে পারি, তাই না? সো দিস ইজ হাউ ইউজুয়ালি উই গিভ অ্যান্সার টু এনি কোশ্চেন দ্যাটস বিন রেজড। সো এই অপটিমিস্টিক, মডারেট এবং পেসিমিস্টিক এর 3টা ভাগে ভাগ করা হয়েছে, যেখানে if somebody gives the optimistic answer then it is 1, moderate as usual যেটা হচ্ছে 50% হয়, এটা হচ্ছে কি আপনার 0.5, এবং pessimistic হচ্ছে 0.2। based on this আমাদের আসলে অ্যাসেসমেন্ট ম্যাচুরিটি অ্যাসেসমেন্ট টুলসটা ডেভেলপ করা হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে আসলে দেখবো যে ম্যাচুরিটি অ্যাসেসমেন্ট টুলের ক্যালকুলেশন গুলি কি করে। ওকে, বিফোর দ্যাট একটা ছোট্ট একটা কুইজ আছে, জাস্ট টু এনশিওর আপনারা সবাই হচ্ছে 17 জন আছে, সবাই আমরা মনিটরের সামনে আছি। ওকে, তো নাকি আমরা একটু আসছি না, আমরা বিভিন্ন রকম ফেজেস গুলি পড়ে আসছি না ম্যাচুরিটি মডেলের। এখানে দেখেন আমি জাস্ট একটা লাইন বলতেছি, এর উপর বেস করে আপনাদেরকে কারেক্টলি আইডেন্টিফাই করতে হবে এই টাইপের ইনফরমেশন ইজ রিলেভেন্ট টু হুইচ ম্যাচুরিটি ফেজ। ওকে, PMO reports have evolved to offer comprehensive insight, providing management with precise information about the current status of ongoing projects. This is an example of 5টা ম্যাচুরিটি মডেলের কথা বলেছিলাম না কিছুক্ষণ আগে। তো এটা কোন ম্যাচুরিটি ফেজের সাথে যাচ্ছে? জি, ডিফাইন। হ্যাঁ, somebody told define. Any other opinion?
Any other opinion, please? আসাদ ভাই, আসাদ ভাই রামিম গ্রুপ বলেন। ভাই আমি শুনতেছিলাম না তো, একটু একটা কাজ করতেছিলাম, সরি ভাই। আচ্ছা, শুনছিলাম না। আচ্ছা, এখানে মডারেটর যারা আছেন তারা একটু এটা নোট করে রাখেন, পরে মিট আপ হলে এটা। আচ্ছা ঠিক আছে, আপনি কনফারেন্স করছেন, যান, আপনাকে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, জয়েদ ভাই বলেন তো। জয়েদ ভাই, আচ্ছা, আম, হ্যাঁ, আহ, ভাই রহমান ভাই রাস্তায় বলেন। আছি, রাস্তায় আছি। আচ্ছা ঠিক আছে, ওকে। খন্দকার আশিকুর রহমান ভাই বলেন, আমরা কোন টাইপ অফ পিএমও ম্যাচুরিটি স্টেজে আমরা এই টাইপের ইনফরমেশন গুলো রিলেভেন্ট? ভাইয়া আমিও ভালো মতো খেয়াল করতে পারিনি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, নো ওয়ারিস, সরি ভাইয়া। নাথিং টু বি সরি, ইটস অল রাইট। আমি জানি, এন্ড থ্যাংক ইউ যে আসলে অনেক অনেক জায়গায় আছেন, অকওয়ার্ড সিচুয়েশনে আছেন, স্টিল ইউ আর পার্টিসিপেটিং, মাচ অ্যাপ্রিশিয়েটেড ইউর এফোর্ট। তো ডিফাইন পিএমও কে বলছিলেন এটা? আমি বলেছিলাম। আমি আসলে করতে পারি, আরেকবার বলবেন? আমি ইমরান বলছিলাম। জি, ইমরান ভাই। জি। Okay, wonderful. Okay, thank you so much. Okay, so let's get to the next slide. আচ্ছা, আচ্ছা, so জি জি মাতা ভাই আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে জাস্ট এটা রিলেটেডই, বাট একটু আপনার থেকে ইনফরমেশন, সেটা হচ্ছে ব্র্যাকি পিএমএ স্পায়ার যে আছে, মানে ব্র্যাকি প্রজেক্ট ম্যানেজমেন্ট পিএম এর জন্য কি তাদের মাধ্যমে কনসালটেন্সি করে বা তাদের কোনো টুলস ইউজ করে? ইন্সপায়ারের কথা বলছেন? জি জি। আচ্ছা, আমরা ইনিশিয়ালি যখন হচ্ছে পিএমওটা এস্টাবলিশড করি, ইয়েস, দে ওয়্যার আওয়ার কনসালটেন্ট। হ্যাঁ হ্যাঁ, তারা ছিল, বাট ইউজুয়ালি উই ডোন্ট ইউজ এনি টুলস ফ্রম দেম। আমরা নিজেরাই হচ্ছে আমাদের জন্য টুলস ডেভেলপ করে দিয়েছি, বিকজ এটা হচ্ছে ইউনিভার্সাল টুলস ইজ নেভার মেন্ট টু বি অ্যাপ্লিকেবল ফর ইউর অর্গানাইজেশন। আপনার অর্গানাইজেশনের নেচার, ওয়ে অফ ডুইং বিজনেস অর ওয়ে অফ ওয়ার্কিং ইজ ডিফারেন্ট, সো এখানে একটু ছোটখাটো ইনভেস্টমেন্ট করতেই হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই। আচ্ছা, সো লেটস টক অ্যাবাউট দ্য অ্যাসেসমেন্ট এরিয়া। অ্যাসেসমেন্ট এরিয়ার উপরে যেটা হয়েছে যে আমরা যেটা করেছি আমাদের পিএমও থেকে গাইড বুকে, উই হ্যাভ কনসিডার্ড, এবং এটা হচ্ছে যে আমাদের ওই সার্ভে থেকে কিছুটা আসছে, আমাদের সার্ভে থেকে নেওয়া আসলে, যে যখন আমি একটা পিএমওর অ্যাসেসমেন্ট এরিয়াগুলি আসলে অ্যাসেস করব, দেন উই শুড বি কনসিডার দ্য অ্যাকুরেসি এন্ড timeliness of information, tracking and management of benefits, resource management and delivery consistency, and unplanned cost and issues. So those are the things যে এটা হচ্ছে কি just আপনার চিন্তা করার জন্য এখানে এলিমেন্ট দেওয়া হলো। আপনার অর্গানাইজেশনের জন্য হয়তো বা 3টা অ্যাপ্লিকেবল, বা আপনার অর্গানাইজেশনের জন্য হয়তো বা এডিশনাল আরো অ্যাপ্লিকেবল। সো ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার, ইউ ডিসাইড যে আপনার অর্গানাইজেশনের জন্য যখন আপনি তোমার অ্যাসেসমেন্টটা এরিয়াটা আপনি ডিফাইন করবেন, তখন হচ্ছে যে কিসের উপরে বেস করে ডিফাইন করবেন, বাট ইউনিভার্সাল থিংস হুইচ ইজ মোস্টলি রিলেভেন্ট টু এনি অর্গানাইজেশন, তাই না? দেখেন, অর্গানাইজেশনে ট্র্যাকিং এন্ড ম্যানেজমেন্ট অফ বেনিফিটস, এটাও খুব ইম্পর্টেন্ট। রিসোর্স ম্যানেজমেন্ট, রিসোর্স ইজ not only managing the device and hardware, rather the human resource as well. And management and delivery consistency, that is important. আপনি প্রত্যেক একটা প্রজেক্টে খুব দ্রুত ডেলিভারি করছেন, 2টা প্রজেক্টে আপনার এখানে ডেলিভারিতে ইস্যুজ আছে। হ্যাঁ, সো এটাও তো আপনাকে তাহলে মাথায় নিতে হবে। এন্ড যেটা হচ্ছে যে কস্ট ইজ অ্যানাদার ভাইটাল এলিমেন্ট। আমাদের এখানে মেজরিটি প্রজেক্ট গুলি তো হচ্ছে কস্ট সেনসিটিভ, তাই না? আমাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে টাইম ইজ এ কনস্ট্রেন্ট, বাট মোস্ট অফ দ্য কেসেস কস্ট ইজ এ কনস্ট্রেন্ট, এক্সেপ্ট গভর্নমেন্ট প্রজেক্ট। কারণ গভর্নমেন্ট প্রজেক্টে তো মোটামুটি কস্ট অনেকবার রিভিশন হয় বা ওইটার স্কোপ আছে, বাট প্রাইভেট অর্গানাইজেশন গুলিতে আসলে উই ডোন্ট হ্যাভ দ্যাট লাক্সারি, তাই না? আমাদের এখানে এই 1.5 লাখ টাকার প্রজেক্ট যদি হচ্ছে কি আপনার 2 লাখ টাকাও হয়,
এটার জন্য অনেক কাঠখড় পোড়াইতে হয়। সো উই শুড বি ভেরি টেকেন we should be very serious about managing our unplanned costs and issues. Okay. তো আমি কিছুক্ষণ আগে বলছিলাম না যে অ্যাসেসমেন্ট এরিয়াটা দেখতে কেমন হতে পারে এবং অ্যাসেসমেন্ট এরিয়ার ক্রাইটেরিয়ান গুলোর মধ্যে অনেক কিছু থাকতে পারে। আমি এখানে আপনাদের বোঝানোর জন্য আপনাকে একটা এখানে একটা এরকম একটা টেমপ্লেট আছে, ওইখানে হচ্ছে যেটা আগে বলেছিলাম, যদি অ্যান্সারটা যদি মানে অপটিমিস্টিক হয়, মানে ইয়েস উই আর ইউজিং লাইক একটা যদি প্রশ্ন আমি আপনাকে দেখাই, ডিসিশন মেকিং ইজ টাইমলি এন্ড অ্যাকুরেট বেসড অন স্ট্রং গভর্নেন্স and effective and consistent reporting. তার মানে হচ্ছে এটা হচ্ছে কি আপনার ডিসিশন গুলি অ্যাকুরেটলি হয়, স্ট্রং গভর্নেন্স ফলো বেসড অন দ্য স্ট্রং গভর্নেন্স, ইফেক্টিভ এবং কনসিস্টেন্টলি করা হয়। তার মানে হচ্ছে প্রতি মাসে আপনার প্রজেক্টের একটা স্ট্যাটাস রিপোর্টিং হয়, বাই উইকলি হওয়ার কথা, আপনি বাই উইকলি করেন। ওইখানে যারা হচ্ছে রিপোর্ট মানে রিসিপিয়েন্ট থাকবে আপনি তাদের কাছে দেন, এবং ওই সমস্ত জায়গাতে আপনি আবার ফিডব্যাকও পান। তার মানে যদি এরকম কোনো সিচুয়েশন আপনার অর্গানাইজেশনে টাইমলাইন অ্যাকুরেসি টাইমলাইন অফ ইনফরমেশনে এই টাইপের কোনো সিচুয়েশন হয় এবং এগুলি প্রত্যেকটা যদি ফলো করেন, মোস্ট অফ দ্য কেসেস ইউ শুড বি হাইলি অপটিমিস্টিক। মানে অ্যান্সার হচ্ছে ইয়েস, এগুলো তো ভাই আমাদের এখানে ফলোই করি আমরা। তার মানে খুব অপটিমিস্টিকলি আপনি অ্যান্সারটা দিলেন বা আপনি জাস্টিফাই করলেন, দেন এইটার পয়েন্ট হচ্ছে কি আপনার 1। এমনি করে যদি মনে করেন যে এরকম হয়, ডিসিশন মেকিং ইজ ল্যাকিং or unpredictable and often based on little evidence, governance arrangement are unclear and inconsistent. Okay, এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আপনি সেটাকে 0.02 দেবেন। আচ্ছা, এখানে দেখেন একটা দুইটা তিনটা কোশ্চেন আছে, তাই না? এখন তিনটা কোশ্চেন কি আসলে, যেমন এইটা যদি পারফেক্টলি অ্যান্সার হয় তাহলে এইটা কি হচ্ছে কি আপনার মানে যদি একদম হাইলি পেসিমিস্টিক অ্যান্সার হয়, আসলে একই অর্গানাইজেশনে কি এটাও হতে পারে এটাও হতে পারে? আই ডোন্ট থিংক সো। তার মানে এখানে আপনার সর্বোচ্চ পয়েন্ট হতে পারে কত? 1, আর সর্বনিম্ন পয়েন্ট হতে পারে কত? 0.2। ওকে, একসাথে কিন্তু সবগুলি জিনিস হয় না, সবগুলি কিন্তু অ্যাপ্লিকেবল থাকে না। সো প্রত্যেকটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াতে আপনার এই জিনিসগুলি এভাবে করা হয়েছে, আইদার you will provide a highly optimistic answer, or you will provide a moderately answer, or you will provide a pessimistic answer. তো এটার উপরে বেস করে এরকম আমরা যেটা বলেছিলাম, আমাদের এখানে 5টা হচ্ছে অ্যাসেসমেন্ট এরিয়া আছে, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ানের এরিয়া আছে। তো আপনি বলেন তো যে এই টাইপের অ্যাসেসমেন্টে, এই যে 5টা অ্যাসেসমেন্টের আন্ডারে আমার ম্যাক্সিমাম পয়েন্টস হতে পারে? আমার যে পয়েন্টের আমি এখানে তালিকা দেখালাম যে ম্যাক্সিমাম হচ্ছে 1, মিনিমাম হচ্ছে 0.2, তাহলে আমার এখানে এই অ্যাসেসমেন্ট গুলি করার পরে আমার টোটাল পয়েন্ট স্কোর কত হতে পারে? ম্যাক্সিমাম 5, ভেরি গুড। মিনিমাম? মিনিমাম 1। ওয়ান্ডারফুল, কংগ্রেচুলেশন, এক্স্যাক্টলি। এবং এখন বুঝছেন যে আমরা ওই ইনিশিয়েটিংটাকে কেন ফেজ 1 বলছি এবং অপটিমাইজ কি কেন ফেজ 5 বলছি? So there is a calculation behind that. Okay. Apart from this, what about যে এক একটাতে এক একটা স্কোরিং করে আপনি 3.4 পেলেন, তখন কি হবে? যদি 3.4 যদি কোনো একটা অ্যাসেসমেন্ট যদি আপনার হয়, আপনার যদি অ্যাসেসমেন্টে যদি মনে করেন অ্যাসেসমেন্ট করে আপনি একটা স্কোর পেলেন 3.4, এটা হচ্ছে কোন স্টেজে আছে বলেন তো? মডারেট লেভেলে থাকবে। না, ম্যাচুরিটি অ্যাসেসমেন্ট ফেজ। ওকে। এটা হবে ম্যানেজ ডিফাইন্ড। হ্যাঁ, ডিফাইন্ড না ম্যানেজড? ম্যানেজড। 3.4 ম্যানেজড হবে। 2.5 হলে ম্যানেজ দেওয়ার কথা। আচ্ছা, হ্যাঁ, বেসিক্যালি যেটা করছে যে এই টাইপের যে সিচুয়েশন মানে ক্রিয়েট হওয়ার কথাই, তার মানে এখানে কিন্তু আমরা রাউন্ড আপ করছি। হ্যাঁ, রাউন্ড আপ করছে এই জন্য যাতে করে দেয়ার ইজ এ স্কোপ ফর ইম্প্রোভাইজেশন। তার মানে 3.49 এ যদি কারেক্টটা থাকে ভাই, আমরা ওকে ডিফাইনই বলবো, ওকে ম্যানেজে যেতে দিব না। হ্যাঁ, সো দেয়ার ইজ এ স্কোপ অফ অপটিমাইজেশন ইজ দেয়ার। ওকে, বোঝা গেল? ইয়েস। আবার একটা কোশ্চেন, সেটা হচ্ছে অ্যাসেসমেন্টটা আসলে কারা করবে, পার্টিসিপেট করবে কারা? এরকম কি কোনো সার্ভে যে কেউ পার্টিসিপেট করবে আনসার দিবে, নাকি পিএমও অফিস থেকে এটাকে অ্যাসেস করা হবে এই ক্রাইটেরিয়ার উপর বেস করে? ওকে, এই ক্ষেত্রে হচ্ছে যে মোস্ট অফ দ্য কেসেস পিএমও থেকে আসলে এগুলি অ্যাসেস করা হয়। হ্যাঁ,
এবং পিএমও কিন্তু স্ট্যান্ডস ফর ট্রান্সপারেন্সি এন্ড হচ্ছে ভিজিবিলিটি। এই জিনিসটা বুঝতে হবে। এবং আপনার কাছে মনে হতে পারে যে আমি যদি পিএমও হই তার মানে আমার অ্যাসেসমেন্টে আমি তো আসলে নিজেকে ভালো দেখাবো, আসলে ভালো দেখানোর সুযোগ নেই তো, তাই না? এবং এটা তো করবেন আপনি নিজের জন্য, মানে নট টু শো ইউর অর্গানাইজেশন দ্যাট মাই পিএমও ইজ এ ম্যাচিউরড ওয়ান। বাট বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে যেটা করতে পারেন, ইউ ক্যান টেক হেল্প ফ্রম ইউর ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট টিম, অর ইউ ক্যান অলসো টেক হেল্প ফ্রম ইউর, যদি আপনার যে মনিটরিং এন্ড ইভালুয়েশন যদি কোনো রকমের টিম থাকে তাদের কাছ থেকে নিতে পারেন, যে থার্ড পার্টি কোনো একটা ভিউতে আপনি আসলে নিজের অ্যাসেসমেন্ট করতে পারেন। ওকে, বাট এই সমস্ত অ্যাসেসমেন্ট গুলিতে আসলে মানে মনে করেন যে শুরুর দিকের পিএমও গুলির জন্য অ্যাপ্লিকেবল। একবার করার পরে সেম অ্যাসেসমেন্ট টুলটা কিন্তু হচ্ছে আপনি অন্য মানে ফেজে যাওয়ার জন্য কিন্তু করতে পারেন। এবং এখানে কিন্তু হচ্ছে যে আপনার রং অ্যান্সার দেওয়ার কিন্তু আসলে আপনার সুযোগ নাই। ওকে, কারণ আপনি যখন আপনি ম্যাচুরিটি রেজাল্ট গুলি হচ্ছে ম্যানেজমেন্টের সাথে, মানে ম্যানেজমেন্টের সামনে প্লেস করবেন। সো ইফ সামথিং গোজ রং দেন আপনার ক্রেডিবিলিটি নিয়েও কিন্তু প্রশ্ন থাকবে। তো এক্ষেত্রে যেটা হতে পারে যে আপনি থার্ড পার্টি কোনো হচ্ছে এঙ্গেজমেন্ট করেন, বা কোনো একজন কনসালটেন্টের নিয়ে নেন। মোস্ট অফ দ্য কেসেস কনসালটেন্টকে নিয়ে নেন, কারণ কনসালটেন্ট হইলে মোটামুটি সে ট্রাস্টেড থাকে, সে হচ্ছে গিয়ে মনে করেন যে থার্ড আই ভিউতে দেখে, তার মানে সে ট্রান্সপারেন্সিটা এনশিওর করার চেষ্টা করে। সে নিশ্চয়ই হচ্ছে কি আপনার আম, আপনার কোন রকমের হচ্ছে আহ, আপনার কোনো রেজাল্ট সে করার চেষ্টা করবে না আর কি, ফলস মানে কোনো রেজাল্ট দেওয়ার চেষ্টা। বায়াসনেস থাকবে না। রাইট। জি জি জি। ওকে, ওকে, থ্যাংক ইউ। welcome. So I think this is very small but very powerful assessment tool. সেটা দিয়ে কিন্তু আপনাদের সবার আপনার নিজেদের অর্গানাইজেশনে অ্যাসেসমেন্ট করতে পারবেন। তো যেহেতু অনেক বড় একটা ফর্ম, এখানে এরকম 5টা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে, আমি জাস্ট এর জন্য দেখাইছিলাম আর কি, দেখানোর পরে যে জিনিসটা কিভাবে হয়। আমরা অ্যাসেসমেন্ট টুলস কি করে ইউজ করবো বোঝা গেল। এনি ফার্দার কোশ্চেন? এখানে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, মাধব ভাই, এই অ্যাসেসমেন্ট টুলটা আমরা কোন কোন সময় এটা ইউজ করব, প্রজেক্টে কোন লেভেলে? যে যখন হচ্ছে আপনি আপনার প্রয়োজন মানে পিএমআর হচ্ছে ম্যাচুরিটি অ্যাসেস করবেন। আচ্ছা আচ্ছা। এই যে আমি বললাম যে ভাই আপনার প্রজেক্ট পিএমআর হচ্ছে ম্যাচুরিটি হচ্ছে 5টা, হ্যাঁ, ইনিশিয়েটিং, তারপরে কি ডেভেলপিং, তারপরে হচ্ছে কি আপনার ডিফাইন, ম্যানেজ, অপটিমাইজ। এটা কি আমি আপনাকে নিজে আসলে ডিসাইড করে ফেলবো? না, তা তো করবো না। উনি যে টুলস টু ডিফাইন, ম্যানেজমেন্টের প্রশ্ন করবে, ভাই আপনি যে বলছেন আমাদের পিএমওটা হচ্ছে ডেভেলপিং ফেজে আছে, অন দ্য বেসিস অফ হোয়াট? অন দ্য বেসিস অফ দ্য ইনফরমেশন দ্যাট আই হ্যাভ শেয়ার্ড উইথ ইউ এন্ড দ্য বেঞ্চমার্ক। কারণ এই অ্যাসেসমেন্ট গুলি নিজেও করা যায় না। যেমন মনে করুন যে আমরা এটা করার জন্য পিএমও এর একটা অ্যাসেসমেন্ট টুলস আছে, আমরা সেই টুলস ইউজ করেছি, জাস্টিফাই ইউর অ্যান্সার, ইজন্ট ইট, রাদার দেন ডেভেলপিং বাই ইউরসেলফ। রাইট ভাই? বোঝা গেল যে আমরা অ্যাসেসমেন্ট, জি জি। হ্যাঁ, অ্যাসেসমেন্ট টুলসটা কেন ব্যবহার করব বা কেন ইউজ করব। ওকে, সো অ্যাসেসমেন্ট করতে হবে এরকম। আপনি যদি ইনিশিয়েশন স্টেজে থাকেন, ইউ মে এক্সপেক্ট ইউর স্কোর টু বি 1, ডেভেলপিং এ থাকলে 2, ডিফাইনে থাকলে 3, ম্যানেজে থাকলে 4 এবং অপটিমাইজে থাকলে 5। এবং যেটা বললাম রাউন্ড আপ, তার মানে হচ্ছে যদি কোনো কারণে যদি হচ্ছে কি আপনার কেউ যদি 2.1 এ থাকে, আসলে সে ডেভেলপিং এ আছে, 2 হবে। কেউ যদি 2.5 এ থাকে, এক্সপেক্টেড যে সে ডিফাইন স্টেজে আছে। ওকে, মাধব ভাই, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখলাম আপনার লাস্ট স্লাইডে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমি এই টুলস এর মাধ্যমে আমি এটা করতে পারবো যে আমার ম্যাচুরিটি লেভেলটা কি, আমি যে একেবারে খারাপ ভাবে আছি বা ভালোভাবে আছি ওইটা বলার চেয়ে রাদার দেন আমি কোন স্টেজে আছি, যেটা আমাকে এক্স্যাক্টলি, মানে পজিটিভ অ্যাপ্রোচে হেল্প করবে আর কি। অবভিয়াসলি। কারণ আপনি যেটা বললাম আর কি, যে ক্ষেত্রে আপনাকে তো বলতে হবে যে আপনি যে ম্যাচুরিটি অ্যাসেস করছেন অন দ্য বেসিস অফ হুইচ টুল। সো ডেফিনেটলি ইউ শুড বি ইউজিং এ টুল দ্যাট ইজ মানে ওয়াইডলি ইউজ আউটসাইড ইউর অর্গানাইজেশন। নিজে তো আসলে অ্যাসেসমেন্ট করা যায় না, তাই না? জি, সরি, আপনাকে মনে হয় ইন্টারাপ্ট করে ফেলছিলাম। না না, নাথিং টু বি সরি, আমি তো চাই আমাকে ইন্টারাপ্ট করেন। আচ্ছা, একটা জিনিস, এইখানে আপনার তো কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট করতেছেন, আমি কি এখানে কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট করতে পারি কোনোভাবে? ধরেন এই যে আপনি ম্যাচুরিটি লেভেলের কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্টের কোনো ওয়ে আছে, মানে যদি ধরেন হাই, মডারেট বা লো, এরকম কোনো আপনারা করেন কোনো সময়?
বা অপশন আছে কোনো? মানে যদি ওইভাবে চিন্তা করেন তাহলে কিন্তু কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ আমার কিন্তু অ্যাসেসমেন্ট মডেলটা কিন্তু দুইটার উপরই বেস করা, হ্যাঁ। আচ্ছা সো বিকজ এন্ড অফ দ্য ডে হাতের বাম দিকে হচ্ছে কোয়ালিটেটিভলি আপনাকে অ্যান্সার করছি, হাতের ডান দিকে আমি ওই অ্যান্সার করে কোয়ান্টিটেটিভ হচ্ছে কি আপনার কনভার্সন কি হতে পারে, মানে মেজরিটি হচ্ছে কি আপনার এই টাইপের অ্যাসেসমেন্ট টুলস গুলিতে আইদার হচ্ছে কি মানে ওই যে আপনার বিভিন্ন রকমের হচ্ছে টেকনিক আছে, বাট আমরা ওই পিএমআর মানে অপটিমিস্টিক, মডারেট, পেসিমিস্টিক এই তিনটা জিনিসের কম্বিনেশনে জিনিসগুলিকে আমাদের করেছি। তবে যদি চিন্তা করেন ইটস এ কম্বিনেশন অফ বোথ কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট, নতুবা শুধু যদি কোয়ালিটেটিভ হতো তাহলে তো ইয়েস আসলে শেষ করে দিতাম, তাই না? আমরা আবার পয়েন্টস দিয়ে আবার সেটাকে করছি সো দ্যাট নাম্বারে আপনি বুঝতে পারেন হোয়াট ডু স্ট্যান্ড এবং কিভাবে নাম্বারটা আসলো। ওকে ওকে, আন্ডারস্টুড। থ্যাংক ইউ। নাও রোড ম্যাপ, রোড ম্যাপ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে দিস ডকুমেন্ট দিস প্রসেস মানে খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমরা সবাই একটু শুনি। বিকজ আপনি যখন ম্যানেজমেন্টের কাছে যে কোনো রকমের প্রপোজাল নিয়ে যান, ম্যানেজমেন্ট জানতে চায় এটা করে আমার বেনিফিটটা কি এবং এটা কিভাবে করবা, অ্যাটলিস্ট দুইটা প্রশ্ন করে, কারণ তাদের তো এত সময় নাই, কি করবা এটাও তারা জানতে চায় না। সো হোয়াট উইল বি মাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট এন্ড হাউ এন্ড হোয়াট ইজ দ্য মানে রোড ম্যাপটা বলো, রোড ম্যাপটা কি। সো প্রজেক্টের সাকসেস, প্রজেক্টের সাথে হচ্ছে কি আপনার অ্যালাইনমেন্ট এবং অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি, এই তিনটা জিনিসের সাথেই কিন্তু হচ্ছে পিএমও ইজ টাইটলি কাপড়। ওকে, সো এটার জন্য কিন্তু ইটস ভেরি ক্রুশিয়াল টু এস্টাবলিশ এন ইফেক্টিভ, স্কেলেবল এন্ড সাস্টেনেবল পিএমও রোডম্যাপ। এই জন্য পিএমও রোডম্যাপটা হচ্ছে, এবং এই জায়গাটাতে এসে কিন্তু মোস্ট অফ দ্য কেসেস আমরা যেটা করি উই ডু ওভার কমিট, ম্যানেজমেন্টকে খুশি করার জন্য আমরা ওভার কমিট করি, যেটা হচ্ছে আমাদের কোনো অবস্থাতেই করা উচিত না। ওকে, তো এটা কখন করবেন? যখন আপনি মোটামুটি একটা পালস চেক করে ফেলছেন, আপনার পিএমওর ম্যাচুরিটি বুঝে গেছেন এবং হচ্ছে কি আপনার পিএমওর ফাংশনালিটি এগুলি করে ফেলছেন, তখন আপনি রোডম্যাপটা করবেন ওইটার উপরে বেস করে, তাই না? আপনার ইনিশিয়েশন লেভেলের রোডম্যাপ যদি থাকবে, ম্যাক্সিমাম থাকবে যে আমি এই বছর শেষে আমি কোথায় যেতে চাই, আমি ডেভেলপিং এ যেতে চাই, তাই না? যদি ডেভেলপিং এ কেউ থাকেন, আপনার ইনিশিয়াল রোডম্যাপটা হওয়া উচিত আমি কোথায় যেতে চাই, ম্যানেজডে যেতে চাই। ওকে, কেউ যদি হচ্ছে কি আপনি ম্যানেজডে থাকেন, তার মানে কেউ যদি মনে করেন যে আবার এরকম কইরেন না যে আপনি ইনিশিয়েশন স্টেজে আছেন এবং বলছেন যে আমি এই বছরের শেষে আমি অপটিমাইজড স্টেজে যেতে চাই, মানে দিস ইজ সামথিং ভেরি হাইলি অপটিমিস্টিক কমিটমেন্ট এবং এটা করা উচিত হবে না। ওকে, তো রোডম্যাপ করবেন তখন যদি জিনিসের উপরে ফোকাস করবেন, ইউ শুড ফোকাস অন দ্য আউটকাম। আমি মনে হয় ডে ওয়ানে বলেছিলাম যে যাই করুন না কেন, ইনফ্যাক্ট বাসায় খাওয়া দাওয়া করলেও চিন্তা করেন আমি কেন খাচ্ছি, বিকজ ইটস নট জাস্ট আমি হাংরি আমি খাচ্ছি, বাট আমি কি খাচ্ছি, কেন খাচ্ছি, তার ইমিডিয়েট ইম্প্যাক্ট কোথায় কোথায় আছে, আউটকাম কোথায় কোথায় আছে। আই থিঙ্ক আমার খাবারের নেচারটা সেটার উপরে ডিপেন্ড করা উচিত। ওকে, এবং ইউ শুড নো ওয়্যার পিএমও স্ট্যান্ডস, মানে আপনার এজিস্টেড যখন রোডম্যাপটা শুরু করবেন, কারণ তার উপরে মানে আপনার স্টার্টিংটা তো আপনাকে আইডেন্টিফাই করাটা খুব জরুরি, সো দ্যাট ইউ ক্যান প্ল্যান অ্যাকর্ডিংলি। এবং আপনাকে যেটা করতে হবে, আপনার পুরো পিএমও রোডম্যাপটা হচ্ছে গিয়ে আপনার বিজনেস ডেনোমিনেটর যে সমস্ত জিনিসগুলি আছে সেটার উপরে বেস করে করা উচিত। তো বিজনেস ডেনোমিনেটর বলতে আসলে আমরা কি বুঝি বলেন তো? ভলান্টিয়ার করেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মানে আমাদের আইটি প্রফেশনালদের মানে কিছু কিছু জায়গায় আমাদের লিমিটেশন থাকে বা আমাদের ফোরসাইটটা বা আমাদের ভিশন মিশন গুলি আসলে লিমিটেড থাকে, বাট এখন এরপর থেকে আমরা ডেফিনেটলি আমাদের এনি স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এনি ইনিশিয়েটিভ গুলি আমার যে বিজনেস ডেনোমিনেটর যেগুলি থাকে সেগুলির উপরে বেস করে আমরা ডেভেলপ করব, সো দ্যাট তখন ম্যানেজমেন্টও চিন্তা করবে যে ওকে এখন আইটি শুধুমাত্র হচ্ছে কম্পিউটার ঠিক করা নিয়ে বা প্রিন্টার ঠিক করা নিয়ে বা নেটওয়ার্ক নিয়ে ভাবে না, they are also thinking about the business perspective. এই ট্রান্সফরমেশনটা কিন্তু আমরা যারা আইটি প্রফেশনে আছি আমাদের উইদিন নেক্সট মানে 1 or 2 or 3 ইয়ার্স এর মধ্যে এই ট্রান্সফরমেশনটা নিয়ে আসতে হবে। কিন্তু এই জন্যই বলতেছিলাম যে হয়তোবা পরবর্তীতে আমি কখনো সময় সুযোগ পাইলে ডিজিটাল ট্রান্সফরমেশন এন্ড হাউ ইট ইজ রিলেভেন্ট টু অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, হ্যাঁ অর্গানাইজেশনাল গ্রোথ, এটা কি করে হয় সেটার উপরে হয়তো আমি একটা সেশন নিব আর কি, যদি আমাদের আইটিএলসির মানে সেভাবে হচ্ছে আমাদের স্কোপ থাকে আর কি নিয়ার ফিউচার ডেফিনেটলি। অগ্রিম ধন্যবাদ মাতাব ভাই, অগ্রিম ধন্যবাদ।
ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমি বলছিলাম যে বিজনেস ডেনোমিনেটর জিনিসগুলি দেখেন এখানে ছোট্ট করে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ইটস অল অ্যাবাউট দ্য অর্গানাইজেশনাল গ্রোথ, ইটস অল অ্যাবাউট দ্য ক্যাশ, it's all about making profit, it's all about properly and efficiently utilizations of your assets and your people. Okay, so এই জিনিসগুলি হচ্ছে আপনার বিজনেস ডেনোমিনেটর। সো আপনি যখন রোডম্যাপ করবেন, you should consider those denominators, the inputs and the activities. Okay, এবং এখান থেকে হচ্ছে আমি যদি আগের স্লাইডে যাই, আপনি কোথায় শুরু করছেন এবং কোথায় যেতে চান, এই জিনিসটা হচ্ছে কি প্রপারলি হচ্ছে আপনি ডিফাইন করে রাখবেন। হ্যাঁ, কখন কিভাবে যেতে চান, কি করতে চান, কত সময়ের মধ্যে করতে চান, জিনিসগুলি এমন ভাবে রাখবেন যে ওখানে যাতে কোনো এরিয়া না থাকে, যাতে ওখানে কোনো আপনাকে প্রশ্ন করতে না পারে। এবং আপনার 3 মাস 6 মাস চলে যাওয়ার পরে আপনার জন্য এটা বলতে পারে যে তোমার তো এটা হলো না, তখন আপনি রোডম্যাপ দেখায় বলবেন যে হয়েছে ভাই বা হয়েছে স্যার, কারণ হচ্ছে আমার এখানে থাকার কথা ছিল এই সময়, and we are just and in the same place. Okay? আচ্ছা, তো এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যখন হচ্ছে গিয়ে পিএমও মানে রোডম্যাপ বানাবেন, তখন হচ্ছে কনসিডারিং how your PMO roadmap is associated with the organizational growth of the organization. It means আপনি PMO করার কারণে আপনি যে PMO roadmapটা বানাচ্ছেন, is it going to help the organization to cover more business territory? Is it going to provide more cash input, মানে আপনার কস্ট, বেটার কস্ট ম্যানেজমেন্টের সাথে সামহাউ রিলেভেন্ট? Is it going to give the organization better improved ROI? It means আপনার মনে করেন যে if you can মানে reduce the cost, it ultimately hit in the profit, right? Simple calculation. এটার জন্য আপনার খুব বিজনেস টাইকুন বা বিজনেস নলেজেবল হওয়ার দরকার না, এটা সিম্পল জিনিস। সো এই প্রফিটের সাথে কস্ট ইজ সামথিং দ্যাট, হ্যাঁ। তো আপনার প্রপার পিএমও যদি হচ্ছে আপনি ম্যানেজ করেন, এস্টাবলিশ করেন, ওখানে তো বলেছে ওয়ান অফ দ্য ডেলিভারি হচ্ছে ইমপ্রুভড আরওআই হবে, তাই না? তো ইমপ্রুভড আরওআই তার মানে হচ্ছে কি, আপনি 1 টাকা ইনভেস্ট করলে, বাই দ্য ওয়ে আমি আরওআই বলছি, আমি জানি না মানে আমরা সবাই জানি না যে এটার সঙ্গে রিলেভেন্ট কিনা, বাট তারপরও মানে ধারণা করছি যে সবাই জানি, একটু জাস্ট আমি ডেফিনেশনটা বলি। সেটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তাই না? তার মানে হচ্ছে আপনার কি পরিমাণ ইনভেস্টেড, কি পরিমাণ হচ্ছে আপনি সেখান থেকে রিটার্ন পেয়েছেন। তার মানে হচ্ছে আপনি যদি 1 টাকা ইনভেস্ট করেন এবং আপনি যদি মনে করেন যে লাইক 1 টাকা 10 পয়সা যদি আপনি এখান থেকে রিটার্ন পান, তার মানে ইটস এ গুড ইনভেস্টমেন্ট। মানে আপনার 1 টাকা ইনভেস্ট করে আসলে 2 টাকা পাওয়া যায় না, বিকজ মোস্ট অফ দ্য কেসেস মানে দিস ইজ সামথিং রং। মানে রং বলতে হচ্ছে যে ইউজুয়ালি এত তো হয় না, আনটিল আনলেস ইউ আর গ্যাম্বলিং, রাইট? তো মানে আপনার 10 to 20-25% ইজ সামথিং। আপনি যদি আপনার ভাষায় বলেন, তাহলে দয়া করে হচ্ছে কি 5 থেকে 10%ই বললেন, বিকজ এটাও শুরুর দিকের জন্য এই কমিটমেন্ট ইজ ফার এনাফ। গ্রাজুয়ালি আপনি বললেন না আপনার এই পিএম এস্টাবলিশ করার কারণে আমাদের প্রত্যেকটা প্রজেক্টের কস্ট হচ্ছে কি আপনার 30% কমে যাবে না, এটা শুরু থেকেই কমিটমেন্ট করে না, বলবেন যে সিগনিফিকেন্ট একটা ইমপ্রুভ হবে। সো আমরা গ্রাজুয়ালি হচ্ছে কি আমরা কোয়ার্টারলি যে রিভিউ হয়, আমরা এক্সপেক্টিং যে অ্যাটলিস্ট 10 to 15% হচ্ছে আমার এখান থেকে কস্ট রিডিউস হবে। হ্যাঁ, সেটা কেন হবে সেটাও কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। আচ্ছা, তো এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। পিপলস পার্সপেক্টিভ, আপনার পিপলস পার্সপেক্টিভে হচ্ছে যে পিএমও এস্টাবলিশ করলে ইমিডিয়েট যেটা হইতে পারে যে কিছু জিনিস হচ্ছে হিউম্যান ডিপেন্ডেন্ট ছিল, এখন একটা প্রসেস ড্রিভেন হয়ে যাওয়ার কারণে মেবি আপনার এখানে আননেসেসারি হচ্ছে কি আপনার ওখানে হেড কাউন্টার নাও দরকার হতে পারে। সো যদি না থাকে তাহলে ডেফিনেটলি উই শুড রিডিউস দ্য আনওয়ান্টেড হেড কাউন্ট এজ ওয়েল। ওকে, দেখুন পিএমও রোডম্যাপের একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়েছি। ওকে, সেটা কি হতে পারে? আপনার ইমিডিয়েট পিএমও রোডম্যাপে হচ্ছে একটা পিএমও গভর্নেন্স বানাবেন, পিএমও টেকনোলজি স্ট্যাক, ডেভেলপিং দ্য পিওসি পিএমও টিম স্ট্রাকচার করবেন। মানে এবং অ্যাক্টিভিটিস এর মধ্যে কি আছে? ইউ উইল বি কন্ডাক্টিং ওয়ার্কশপ উইথ 9 ফাংশনাল ডিপার্টমেন্টস। You will be developing a PMO dashboard, মানে PMO টেকনোলজির সাথে associated. You will be developing the POC, start developing and executing a POC with the finance and accounts department, ওদের সাথে করবেন। আপনি 5 জন প্রজেক্ট ম্যানেজারকে হায়ার করবেন। এখন এগুলো অনেক কিছু হতে পারে, সেটা হচ্ছে শর্ট টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে এবং লাইফ অফ প্রজেক্ট হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনি কি প্ল্যান করছিলেন, আপনার 6 মাস পরে আপনি দেখবেন যে আপনার অ্যাকচুয়ালটা কি আপনি পেয়েছেন এবং এখানে ডেভিয়েশন কি হয়েছে। এইভাবে যদি জিনিসগুলি সুন্দর করে ডিফাইন করা থাকে এবং পিএমও রোডম্যাপের মধ্যে থাকে, don't you think that you will get the necessary buy-in and the collaboration from the management? What do you think?
এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আতব ভাই, আমার একটু প্রশ্ন ছিল দুইটা জি। বিষয়। একটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে কন্ট্যাক্ট ওয়ার্কশপ উইথ 9 ফাংশনাল ডিপার্টমেন্ট। এটি কি আমার বিজনেসে ফাংশনাল বা ডিপার্টমেন্ট হেড যারা আছে ওনাদের সাথে আমি একটা ওয়ার্কশপ করব গভর্নেন্স নিয়ে, এটা কি? এক্স্যাক্টলি, মানে আমি কি বলছি ভাই, যে এমন যাতে না না মনে হয় যে এই পিএমওটা হচ্ছে কি আপনার ব্রেন চাইল্ড। আপনি সব সময় কন্টিনিউয়াসলি, মানে আপনি ওই ফাংশনাল ডিপার্টমেন্টের লোকজনের বাইন না পাইলে, আপনার টপ ম্যানেজমেন্টের বাইন না পাইলে, আপনি নিজে নিজে গভর্নেন্স করলে ভাই ওই গভর্নেন্স কেউ ফলোই করবে না, মানে মানে একদম ফেলে দিবে। এখানে প্রতিটা জায়গাতে তাদের বাইন নেবেন এবং বলবেন যে এই গভর্নেন্স তো ভাই আপনারা ডেভেলপ করে দিচ্ছেন আমাকে, আপনারা করছেন। তার মানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু তারা আপনার সাথে কোলাবোরেট করবে, তাই না? মাতব ভাই, তাহলে এটার সাথে সাবসিকুয়েন্ট কোয়েশ্চেন, আমি জানি না এটা উত্তর হয়তো সামনে আপনার ইয়াতে আছে কিনা প্রেজেন্টেশন, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট এই যে কোনো একটা প্রজেক্টের জন্য, ফর এক্সাম্পল বলছি যে ধরেন ইআরপি ডেভেলপমেন্ট অথবা কোনো ডিজিটাল ট্রান্সফরমেশন, এই প্রজেক্টে আমি আমার যে স্টেক হোল্ডার যারা আছে, যেমন ফাংশনাল ডিপার্টমেন্ট ফাংশনাল হেড অথবা ডিপার্টমেন্ট হেড অথবা সিনিয়র ম্যানেজমেন্ট, ওনাদেরকে বাইন করার ওয়েটা কি? এটা কি আপনার কোনো সামনে কোনো কোথাও কভার করবো? না থাকলে একটু সংক্ষেপে যদি বলেন আর কি, দুইটা লাইনে। হ্যাঁ, আমরা আসলে বাইন্ড করে যেটা হচ্ছে যে আপনি গভর্নেন্স, ফ্রেমওয়ার্ক, পলিসি, প্রসিডিওর, এটা হচ্ছে যে আপনি ড্রাফট করবেন, ড্রাফট করে নিয়ে তাদের সাথে মিটিং করে তাদের সিল এন্ড সাইন নিয়ে নেবেন। তার মানে হচ্ছে যে এই পলিসি, এই প্রসিডিওর ইজ অ্যাপ্রুভড বাই দ্য টপ ম্যানেজমেন্ট। ওকে, কারণ কি জানেন, যে যখন আপনার এই সমস্ত গভর্নেন্স, পলিসি, প্রসিডিওর, যেমন আমাদের ব্র্যাকের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমরা সবকিছু করার পরে কিন্তু হচ্ছে আমাদের সিনিয়র ডিরেক্টর, উনি কিন্তু হচ্ছেন সরাসরি আমাদের যে এক্সিকিউটিভ ডিরেক্টর, তার কাছে গিয়েছেন এবং একটা যে ইমেল আসছে যে আমরা একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস এস্টাবলিশ করেছি, ইট কেম ফ্রম দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর হিমসেলফ। ওকে, তাতে করে কিন্তু হচ্ছে যে বাকি যারা ছিল সবাই কিন্তু নড়ে চড়ে বসছে। যখন আপনার এক্সিকিউটিভ ফ্লোর থেকে কোন রকমের এই টাইপের ডাইরেক্টিভস আসে বা কোন রকমের হচ্ছে একদম আমাদের ব্র্যাকের ভাষায় এগুলিকে আমরা বলি পরিপত্র, হ্যাঁ, পরিপত্র আসে, তখন কিন্তু পিপল টেক ইট ভেরি সিরিয়াসলি। কিন্তু আপনি যদি হেড অফ পিএমও বা হেড অফ আইটি হিসাবে আপনি ফাংশনাল হেডদের কাছে গিয়ে যদি আপনি কোনো কিছু ইম্পোজ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু তারা সেটা নিবে না। ওকে, সো প্রথম ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে যে ফাংশনাল হেডদের সাথে আলোচনা করে তাদের বাইন নিবেন, কারণ এটা যখন প্লেস করবেন অটোমেটিক্যালি হচ্ছে সি লেভেলের লোকজন কিন্তু ফাংশনাল ম্যানেজার থেকে কিন্তু ডাকবে, তাই না? তার মানে হচ্ছে কি আপনি টপ ডাউন অ্যাপ্রোচ না, ডাউন আপ অ্যাপ্রোচটা আপনি ফলো করতেছেন, তাদের বাইন নিচ্ছেন এবং সেটা কনসোলিডেট করে আপনি সি লেভেলে যাচ্ছেন এবং তার কাছ থেকে এটাকে অ্যাপ্রুভ করে আপনি এটাকে অর্গানাইজেশন ওয়াইজ এস্টাবলিশ করার চেষ্টা করছেন। ওকে, তো এই বাইটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য বললাম যে যখন মনে করেন যে ওনারা নিজেরা সই করবে, ওনারা নিজে রিভিউ করবে, ওনারা বিভিন্ন ওই রিভিউ মিটিং গুলিতে ফিডব্যাক দিবে, অটোমেটিক্যালি কিন্তু তাদের বাইনটা কিন্তু আপনি এক ধরনের পেয়ে যাচ্ছেন, তাই না? ওকে, গ্রেট, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, তারপরও আমাদের সামনে স্লাইড গুলো থাকবে। সো স্মল এবং সিম্পল ওয়ে টু ক্রিয়েটিং ইউর রোড ম্যাপ। এনি ফার্দার কোশ্চেন রিগার্ডিং দিস রোড ম্যাপ? ওকে, নো ফার্দার কোশ্চেন। ঠিক আছে, লেট মি গেট ব্যাক টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা, দেখেন পিএমও রোডম্যাপ করার সময় কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটার মধ্যে কি কি আছে? Keep the PMO roadmap realistic by avoiding overly ambitious milestone. PMOs fail due to committing to unrealistic plan. You see that? এটা অলরেডি বলে ফেলছি, বাট তারপর আমি রিপিট করছি। অলওয়েজ এটা মাথায় রাখবেন, কারণ পিএমও যখন ফার্স্ট এস্টাবলিশ করতে যাবেন তখন হচ্ছে গিয়ে আপনার ইমোশনস বেশি কাজ করতে পারে রাদার দ্যান ইউর লজিক। তো ওই জায়গাটাতে প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। আচ্ছা, different roadmaps may have short term or long term achievability, স্পেসিফাই টাইমলাইনস অ্যাকর্ডিংলি। এই জন্যই কিন্তু যদি আপনি আগের স্লাইডে যান, আমি বলছি শর্ট টার্মে কি পাচ্ছেন, লং টার্মে কি হবে। হ্যাঁ, একসাথে সবকিছু পাবেন না আপনি। Once the roadmap is finalized, ensure the key stakeholders, including the CEO, CFO, COO, and functional heads, formally review, accept, and consent to it. Very, very important things to remember. The roadmap and the PMO charter are interconnected. Ensure roadmap elements are reflected in the charter. You remember যে রোডম্যাপটা করার পরে কিন্তু আবার একটা পিএমও চার্টার করতে হয়। মনে আছে পিএমও চার্টারটা কেন বলছিলাম আমি? ওকে, PMO charter বলছিলাম যে this is the evidence, this is the document that formally introduce the PMO, and this document also ensure that management buy-in is there and the necessary fundings will be provided from the management. Okay, এবং যেটা হচ্ছে যে make every
roadmap measurable, allowing for evaluation of targets using defined success criteria. এখানে একটা অ্যাক্টিভিটিস লিখলাম এবং অ্যাক্টিভিটি লেখার পরে আপনার এখানে হচ্ছে কি আপনি একটা প্ল্যান করলেন, তো প্ল্যানটা তো হচ্ছে কি আপনার ডেফিনেটিভ হইতে হবে, তাই না? মানে এখানে কোয়ালিটেটিভ দিয়ে বোঝানো আসলে খুব ডিফিকাল্ট, সো ইটস নাম্বার শুড বি দেয়ার। ওকে, নাম্বার দেখেন যে 5 ম্যানেজার, ই শুড বি ভেরি ডিফাইন্ড। কন্ডাক্ট ওয়ার্কশপ উইথ 9 ফাংশনাল ডিপার্টমেন্টস, এগুলো আপনাকে একদম ডেফিনেটিভ করতে হবে। এখানে হচ্ছে কি আপনি কার সাথে করতে যাচ্ছেন সেটা, কোন ডিপার্টমেন্টের সাথে করতে যাচ্ছেন পিওসিটা, সেটাও ইম্পর্টেন্ট। ওকে, okay, so this is the things that you should be remember. So okay, so this is all about the PMO roadmap. দেখেন, এটা হচ্ছে একটা ছোট্ট একটা হচ্ছে কি আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসের চার্টার। এখানে কি কি থাকবে, এটা হচ্ছে কি আপনার একটা পারপাস থাকবে যে কেন পিএমওটা, একটা অবজেক্টিভ থাকবে, স্কোপ থাকবে, অথরিটি থাকবে, গভর্নেন্স মানে থাকবে, মানে স্টিয়ারিং কমিটি, গভর্নেন্স রিভিউ, পারফরমেন্স কমিটি, রিভিউ এন্ড অ্যাপ্রুভাল কিভাবে হবে, অ্যাকসেপ্টেন্সটা কি করে হবে, এবং এখানে হচ্ছে কি আপনার টপ লেভেল ম্যানেজমেন্টের হচ্ছে এবং পিএমও ম্যানেজার বা পিএমও হচ্ছে কি আপনার সিএন সাইন থাকবে। ওকে, এবং এটা হচ্ছে ছোট্ট করে একটা স্যাম্পল দিলাম, অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভেদে এটা অন্যরকম হতে পারে। সো মানে এটাই হইতে হবে জরুরি না, এগুলি হচ্ছে কি এলিমেন্ট, এগুলি যদি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট চার্টারের মধ্যে থাকা উচিত। ওকে, নাও developing 2PG, policy, procedure and governance. On the top usually governance থাকে and it is followed by the policies and the procedure, এবং সবার নিচে আমাদের টেমপ্লেটস, ফর্ম, গাইডলাইন্স এন্ড মেথড গুলি থাকে। হ্যাঁ, so this is how the structure look like. Okay, now let's talk about the governance. Governance is কি? Now what is a governance? মানে আমরা তো অনেক গভর্নেন্স কথা বলি, বাট আপনি যদি আপনার ভাষায় গভর্নেন্স বুঝে থাকেন, গভর্নেন্স মানে কি? কেউ একটু বলেন। মাধব ভাই, গভর্নেন্স মানে আমি যেটা বুঝি হচ্ছে আমার কোম্পানি অথবা ডিপার্টমেন্ট অথবা ডিভিশনকে চালানোর জন্য, সেটা ডে টু ডে অথবা লং রানে চালানোর জন্য যেই রকমের নিয়ম কানুন, এসওপি সবকিছু আছে বা নিয়ম কানুন গুলো বলো, সেই নিয়ম কানুনের যে একটা ওভারঅল একটা সামারি, কোন ওয়েতে আমি যাব, সেটাকে আমি গভর্নেন্স বলছি। এক্স্যাক্টলি, মানে বেসিক্যালি ওখান থেকে তো গভর্নমেন্ট আসছে, তাই না? গভর্নমেন্ট ইজ অবাইড বাই সাম কনস্টিটিউশন, পলিসিস, ল এন্ড এনফোর্সমেন্ট, তাই না? এভাবে তো একটা গভর্নমেন্ট চলে, ইজন্ট ইট? বিকজ এখানে আইন নতুন করে চাইলেও কিন্তু একটা দের ইজ এ প্রসেস, একটা নতুন করে কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে হইলে দে হ্যাভ টু গো থ্রু সাম প্রসেসেস। গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস গুলি কিন্তু হচ্ছে কি খুব স্ট্রিক্টলি হচ্ছে মানে ডকুমেন্টেড এবং প্রসেস বেসড, কিন্তু এখানে কিন্তু চাইলেও কিন্তু উল্টাপাল্টা কিছু করা যায় না, এবং করা যায় না বলেই হচ্ছে ওখানে লোকজন মানে সময় সুযোগ নিয়ে বিভিন্ন রকমের হচ্ছে বেনিফিট মানে নেওয়ার চেষ্টা করে। ওকে, তো গভর্নেন্সটা কেন দরকার? গভর্নেন্সটা এই জন্যই দরকার যাতে করে হচ্ছে কি আপনি যখন প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস ডিফাইন করবেন, তখন যদি আপনার গভর্নেন্স গুলি হচ্ছে কি এটা ডেফিনেটিভ একটা মানে ডিরেকশন, রুলস, রেগুলেশন এন্ড পলিসি যদি এগুলি না থাকে, তাহলে আসলে আপনি গভর্ন করতে পারবেন। আপনি তো হচ্ছে মানে ইন দ্য ইয়ার ইউ ক্যানট মেক এ ল, তাই না? সো দিস ল অর দিস প্রসেস হ্যাজ টু বি রিটেন সামওয়্যার এলস। যদি সেটা না হয় তাহলে দেখা যাবে যে সামওয়ান জাস্ট কল ফর এ মিটিং এবং আপনি আসার পরে বলবে যে আই রিয়েলি ডোন্ট নো হোয়াই আই কল দিস মিটিং। ওকে, প্রজেক্ট ম্যানেজমেন্ট পলিসি। সো পলিসি জিনিসটাই হচ্ছে এরকম যে দিস ইজ দ্য রুলস। পলিসি কি? পলিসি হচ্ছে রুলস দ্যাট ইউ নিড টু ফলো এবং ম্যানেজিং ডিসরাপশন ইন প্রজেক্ট। বেসিক্যালি মনে করুন যে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট পলিসি আপনি বানাই দেন, আপনি প্রজেক্ট রান করছেন, আপনি কি আসলে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট পলিসি ওইটাতে ইমপ্লিমেন্ট করবেন? মানে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট পলিসির যে রুলস এন্ড গভর্নিং গুলি আছে, আর ইউ গোইং টু utilize those rules and governance in a project? না, until unless there is a conflict, isn't it? So but যদি হয়, সেটা আপনি কিভাবে ম্যানেজ করবেন, সেটা কিভাবে কনফ্লিক্ট রেজলিউশন করবেন, দ্য ওয়ে অফ কমিউনিকেটিং, দ্য ওয়ে অফ রিজলভিং দ্য কনফ্লিক্ট, এটা তো আপনার সেখানে কোনো একটা জায়গায় থাকতে হবে। নতুবা তো হচ্ছে কি আপনি এক একবার কনফ্লিক্টের জন্য এক এক ভাবে হচ্ছে কি অ্যাপ্রোচ নিতে পারেন না, কারণ ম্যানেজমেন্ট প্রথমে জিজ্ঞাসা করবে হ্যাভ ইউ ফলোড দ্য কনফ্লিক্ট ম্যানেজমেন্ট পলিসি, তুমি তো এটা অনুযায়ী কাজ করেছো কিনা, বিকজ দ্য ডেফিনিটিভ রুলস ওয়ার রিটেন ওভার দেয়ার। এই জিনিসগুলি হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট পলিসির মধ্যে থাকে। ওকে, তো পলিসিস ডেভেলপ ফর দ্য পিএমও, এটা কি এনেবল করে?
pre-need assessments, management buy-in, ensure transparency and accountability of the project team. But it's like lagam chhara guru আর policy ছাড়া project manage করা আর project manage করা এবং project চালানো আসলে something like that. I don't know, my example is not maybe not fit for it, but it is something like that. Just খালি কোনো policies procedure ছাড়া project manage করে দেখেন তখন বুঝবেন। মিটিং শেষ হয়ে যায়, মিটিং এর মধ্যে কেউ মনে করেন যে কোনো MOM কে লিখবে সেও জানে না, 3 মাস পরে হঠাৎ করে কোনো একটা কারণে একজন বলে যে আচ্ছা আমি তো মিটিং এর কথাটা বলছিলাম, তখন আপনার যেহেতু MOM নাই আসলে ওই কথাটার কোনো ভ্যালু নাই, isn't it? সেই জন্যই হচ্ছে যে প্রজেক্ট গভর্ন করার জন্য পলিসি ইজ এ মাস্ট থিংস টু ডু। ইটস নট মানে শুধুমাত্র পিএমও চালানোর জন্য না, প্রজেক্ট ম্যানেজ করার জন্য। ওকে মাতব ভাই, একটা কোশ্চেন ছিল, যদি একটু হেল্প করেন। কোশ্চেনটা হচ্ছে, ধরেন আমি পিএমও শুরু করব, অথবা পিএমও না, আমি আইটি হেড হিসেবেই পিএমও রোলটা আমি প্লে করছি। তো এখানে এই যে ম্যানেজমেন্ট বাইন নামে যে শব্দটা আছে, আমি যদি সেটা নতুন শুরু করে থাকি কোনো একটা নতুন কোম্পানিতে, অথবা পিএমও আমি নতুন স্টার্ট করি, সেই ক্ষেত্রে কি আমার অবজেক্টিভ এমন হওয়া উচিত যে আমি অ্যাটলিস্ট একটা ছোট প্রজেক্ট যেটা মোটামুটি ট্যানজিবল বেনিফিট দেখা যায় এবং অল্প সময়ের মধ্যে আউটকামটা বের করা সম্ভব, এরকম একটা প্রজেক্টে আমি প্রথমে অ্যাপ্রোচ করবো, রাদার দেন আমি বিগ প্রজেক্ট যেটা অনেক লম্বা সময়, তারপরে আনফোরসিন বিষয়গুলো থাকে, আমি কোনটা নিয়ে আগে যাব? মানে অ্যানসার আপনি দিয়ে দিচ্ছেন। First of all, যেটা বললাম যে start with a POC with a bare minimum return on investment and the outcome of the project, যেটা আপনি অ্যাচিভ করেছেন because of implementing the process policies and the governance. এটা নিয়ে যখন ম্যানেজমেন্টের কাছে যাবেন, ম্যানেজমেন্ট যখন সেটা ইমিডিয়েট হচ্ছে গিয়ে মনে করেন যে আপনার একটা রিফ্লেকশন দেখতে পাবে, তখন উনি বলবে যে এটাকে আরেকটু ডেভেলপ করো ভাই, নেক্সট টাইম তুমি আরো এরকম করে দেখো তো, তাহলে আপনাকে ইউনিটি করতে পারি কিনা। ওকে, এবং যখন করবেন তখন তো মনে করেন যে আরো বাই নিতে পারবেন। প্রথম বাহিনী তো পেয়ে গেছেন যে তার ইমিডিয়েট হচ্ছে, তার কস্ট সেভিং হয়েছে, ইমিডিয়েট প্রজেক্ট হচ্ছে আপনার স্কেডিউল ডেটের আগে ডেলিভারি হয়েছে। ওকে, এন্ড এভরিবডি ইজ হ্যাপি। এবং এটা করা হয়েছে ফলোইং দা প্রসেস এন্ড পলিসি, প্রজেক্ট ম্যানেজমেন্টের যে হচ্ছে কি প্রসেস এন্ড পলিসিস এন্ড টুলস এন্ড টেমপ্লেট আছে সেটা করা হয়েছে। দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু একটা মাইন্ড পেয়ে যাচ্ছেন। নেক্সট মাইন্ডটা পাবেন যখন আপনি আরো এটাকে এনহ্যান্স করবেন, একটা অর্গানাইজেশনাল একটা ফরম্যাটে এই পিএমওটাকে এস্টাবলিশ করবেন, তখন তো ওই পলিসি প্রসেস প্রসিডিউর এগুলি তো মনে করেন যে আপনার টপ ম্যানেজমেন্টের ভেটিং ছাড়া তো আপনি নিজে হচ্ছে অর্গানাইজেশনাল ওয়াইড এগুলিকে স্প্রেড করতে পারবেন না, তাই না? তখন এগুলিকে আপনি তাদের বাইনটা মানে ভেটিংটা নিলেন, রিভিউ মিটিং কল করে তাদের ভেটিং নিলেন, তাদের কনসেন্ট নিলেন, এবং অবশ্যই যখন আপনার অর্গানাইজেশনের প্রজেক্ট ম্যানেজমেন্টের অফিসটা এস্টাবলিশ করবেন, the inaugural mail should come from the MD himself or herself, okay, because that is where you will get another collaboration. ওইখান থেকে মেইল আসলে দেখবে যে যারা এটা আপনার বিরুদ্ধে ছিল তারাও আপনার পিছনে লেগে গেছে। এবং যদি এমডি যদি এটা করে যে আপনার সবার হচ্ছে এই বছরের কেপিআই তে পিওমোতে হচ্ছে কি তার রোল ডেজিগনেটেড রোল করে দিল যে পিওমোতে তোমার কন্ট্রিবিউশন থাকবে এটা, তাহলে তো মনে করেন যে মানে শোনায় সোহাগা হবে সেটা। এবং জি সরি ইন্টারাপ্ট করলাম ভাই, এই জায়গাটাতে যে বললেন যে ম্যানেজমেন্ট কি দিয়ে বা এমডি কি দিয়ে আমি মেইলটা দেওয়াবো, এই ক্ষেত্রে কি কোনো সাকসেস কিছু আছে, যে মানে সাকসেস টিপস আছে কিনা, যে আমি কিভাবে ম্যানেজমেন্ট কি দিয়ে আমি এই বিষয়টা ম্যানেজমেন্টকে ডিরেক্টলি আমি ইনভলভ করে ফেলবো, যে উনি এক্সাইটেড হবে এবং উনি এটা মেইল করবে? ওই তো বললাম যে ওই এক্সাইটমেন্টের জন্য, তাকে এক্সাইট করার জন্য আপনার ছোট ছোট কিছু সাকসেস স্টোরি তার সাথে শেয়ার করতে হবে, এন্ড ইউ হ্যাভ টু অ্যাডভোকেট। এবং আপনি আসলে ম্যানেজমেন্ট এমডির সাথে তো সরাসরি ভাবে হয় না, মোস্ট অফ দ্য কেসেস আপনি তো কিছু আছে গিয়ে আপনার এখানে ওদেরকে বলা হয় হচ্ছে চ্যাম্পিয়ন, হ্যাঁ, মানে কিছু কিছু লোক আছে যারা দোজ হু আর ভেরি ভেরি ইনফ্লুয়েন্সড বাই দ্য এমডি অর দ্য ম্যানেজমেন্ট। আপনি যখন প্রপোজটা করবেন তাদেরকে সাথে নিয়ে করবেন, ইউ উইল নট ডু ইট বাই অ্যালোন বাই ইয়োরসেলফ। হ্যাঁ, ঠিক আছে, তারা নিজেরা বোঝে যে এই টাইপের টপ লেভেল থেকে এই জিনিসগুলি মানে নিচের লেভেলে না আসলে আমাদের তো উই আর ভেরি রিল্যাক্টেড টু টেক অর্ডারস। হ্যাঁ, তো আমরা তো আসলে অর্ডার দিচ্ছি না, উই আর ট্রাইং টু মানে কোলাবোরেট উইথ দেম। এই কোলাবোরেশনটাকেও মানুষ অর্ডার হিসেবে ট্রিট করে, মানে এটা আমাদের কালচারাল, আমাদের ডিফিসিয়েন্সির জন্য এটা হয়। ইন সাচ কেসেস মানে আপনার হাইয়েস্ট প্রিভিলেজড যে আপনার ইনফ্লুয়েন্স এবং পাওয়ার আছে সেটা একটা অর্গানাইজেশনের এমডিরই থাকে, এবং সেকেন্ড ম্যান হিসেবে সিএফও বা এইচআর হেড লেভেলে যারা থাকে তাদেরই থাকে। সো আপনি এমডির কাছে যাওয়ার আগে অবশ্যই উইল মেক ইট শিওর দ্যাট ইউর সিএফও এন্ড ইউর হেড অফ এইচআর, যারা ইনফ্লুয়েন্সিয়াল ফিগার থাকে আপনার অর্গানাইজেশনে, তারা আপনার সাথে একমত
কিন্তু যদি না হয় সেটা, তাহলে আবার ওখানে যাওয়ার পরে কিন্তু এমনি ডিমোট করে বসতে পারে। ওকে, রাইট রাইট, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। মাহতুব ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি সেটা হচ্ছে, যদি বলি ওয়েল এস্টাবলিশড একটা পিএমও, মানে আমি আমাদের মানে যখন এটা সাকসেসফুল ওই স্টেজের কথা বলতেছি, তো সেই ক্ষেত্রে আসলে কোন কোন পলিসি প্রসিডিউর বা প্রজেক্ট চার্টার বা এরকম কোন কোন ডকুমেন্ট অ্যাকচুয়ালি আমি সি লেভেল থেকে অ্যাপ্রুভাল নিব, মানে তার সাইন অথবা তার কোনো অথরিটি, মানে এটা কিভাবে হয়? ওকে, আচ্ছা, ইউজুয়ালি যেটা হচ্ছে যে আমি তো সবাইকে একটা কথাই বলি যে আপনি কি ওয়েল এস্টাবলিশড পিএমওর কথা বলছেন নাকি হচ্ছে কি আপনার হ্যাঁ হ্যাঁ, ইনিশিয়ালি? মানে একটা ম্যাচিউরড একটা পিএমওর ক্ষেত্রে, ওকে, মানে এটা তো ম্যাচিউরড আসলে একটা, যদি আমি ইনিশিয়াল ফেজ থেকে বলি তাহলে তো একটা একটা করে যেতে হবে, বাট আমি আসলে পুরো ওভারভিউটা একসাথে চাচ্ছি যে ম্যাচিউরড পিএম এর ক্ষেত্রে আসলে কোন কোন এভিডেন্স সাপোর্টেড বাই দ্য সিইও অর সি লেভেল। আচ্ছা, এনি পলিসি ডকুমেন্ট, এনি গভর্নেন্স ডকুমেন্ট, এনি হচ্ছে কি প্রসিডিওর, এগুলিতে হচ্ছে কি আপনার টপ লেভেল, বিকজ এগুলি তো আপনার মানে অর্গানাইজেশন ওয়াইড ইউজ করা হবে, তাই না? সো হ্যাঁ এই হ্যাঁ, জিনিসগুলি যদি ওনাদের ওয়েটিং না হয়, যদি বা হচ্ছে মেচুর লেভেলে তো আপনি ডে ওয়ানে পৌঁছান না, ইট টু না না না, টাইম, সেটা তো তাই না? অবশ্যই না, রাইট এবং এর মধ্যে কিন্তু গ্রাজুয়ালি আপনি এই জিনিসগুলি কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করে গেছেন। রাইট বাট রাইট। বাট যেটা বললাম যে 2PG-তে যা বানাবেন সেটা প্রত্যেকটারই হচ্ছে কি আপনার ম্যানেজমেন্ট লেভেলের হচ্ছে কি কনসেপ্ট এবং ভেটিং এবং রিভিউ ছাড়া ইউ শুডন্ট পাবলিশ ইট। পাবলিশ হলে লোকজন সেটাকে আসলে ফলো করতে চাবে না। বাট এটার কি আরো কোনো লেভেল থাকে যে সি লেভেল পর্যন্ত কোন কোন ডকুমেন্ট সাইন করবে আর আদার্স ডকুমেন্ট গুলো আসলে একটু ওই যে যেটা নিচের বললাম লেভেল যে পর্যন্ত এরকম? মেজরিটি ডকুমেন্ট যেহেতু পলিসি প্রসেস এবং গভর্নেন্স সংক্রান্ত, ইট শুড কাম ওকে ফ্রম দ্য সি লেভেল। কারণ সি ওকে লেভেলের ওকে, এই ভেটিংটা না পাইলে টপ ডাউন করলে পিপল আর নট গোয়িং টু ফলো দোজ থিংস। রাইট রাইট, মানে ক্লিয়ার। যখন বলবেন, মনে করুন যে আপনি একটা সে ফর এক্সাম্পল আপনি একটা কমিউনিকেশন ম্যানেজমেন্ট, সরি কমিউনিকেশন না, আমি যদি একটা পলিসির কথা বলি, প্রজেক্ট মেথোডোলজি বানাইলেন, হ্যাঁ, বা প্রজেক্ট গভর্নেন্স বানাইলেন, ডকুমেন্ট বানাইলেন, এবং ডকুমেন্ট বানানোর পর ওখানে ডিফাইন হচ্ছে রুলস এন্ড রেগুলেশনস এন্ড দ্য ওয়ে অফ ডুইং ইট ফ্রম ইনিশিয়েশন টু ক্লোজার আছে, বাট সাম পিপল আর নট ফলোইং ইট। তখন তো আপনার কাছে একটা বড় একটা আপনার থাকবে, এভিডেন্স থাকবে যে ভাই we're not রাইট। following the compliance set by the management। এমন যাতে না হয় যে এটা আপনার একটা ডকুমেন্ট হয়ে যায় তাদের কাছে, হ্যাঁ, বলবে যে ভাই এটা কিন্তু সিল এন্ড সাইন বাই দ্য ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট যদি কখনো কমপ্লায়েন্স করতে এসে, অডিট করতে এসে দেখে যে আমরা প্রসেস ফলো করি নাই, এটার অ্যান্সার কি দিব ভাই? ইউ আন্ডারস্ট্যান্ড? এই জন্য সেটাই, এই টাইপের ডকুমেন্টস গুলো একদম টপ লেভেল থেকে আসতে হয়। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, ইয়েস। আচ্ছা, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসিডিউর is যেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট প্রসিডিউর, রিস্ক ম্যানেজমেন্ট, ইস্যু ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, এগুলো তো বেয়ার মিনিমাম ডকুমেন্টস আপনার করা উচিত, কারণ প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে তো এগুলি থাকে, তাই না? আচ্ছা, দেখেন প্রজেক্ট ম্যানেজমেন্ট টেমপ্লেটস এন্ড ফর্ম, আপনি হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন যে লটস অফ টেমপ্লেটস এন্ড ফর্ম। নাও প্রশ্ন হচ্ছে, প্রজেক্ট এ এর জন্য যে টেমপ্লেটস গুলি দরকার, প্রজেক্ট বি এর জন্য কি সেই টেমপ্লেট গুলি দরকার? অ্যান্সার ইজ নো, নো ডাউট। কারণ হচ্ছে আপনার সব সময় সব সব প্রজেক্টের জন্য দরকার নাই। এটা হচ্ছে জাস্ট আপনার কিচেন রুম, এখানে হচ্ছে চা বানালে আপনার কি কি লাগবে আপনি জানেন, খিচুড়ি বানালে কি কি লাগবে আপনি জানেন, and এটা হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজার এবং প্রজেক্ট টিমের জুরিডিকশনের মধ্যে পড়ে। হাতের ডান দিকে আমি কিছু ডকুমেন্ট ওখান থেকে নিয়ে আসছি। আমার কাছে মনে হয়েছে যে একটা প্রজেক্ট বানানোর জন্য বেয়ার মিনিমাম ডকুমেন্টস, এই জিনিসগুলি, এই ডকুমেন্টস গুলি কিন্তু আসলে থাকা উচিত। সেটা কি? আপনার বিজনেস কেস ফিজিবিলিটি স্টাডি, এটার একটা ডিফাইন টেমপ্লেট থাকা উচিত, আপনার প্রজেক্ট চার্টার থাকা উচিত, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, মানে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান, রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান, হ্যাঁ, স্কেডিউল ম্যানেজমেন্ট প্ল্যান, স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, এগুলি থাকা উচিত। এগুলো ডেফিনেটলি টেমপ্লেট থাকা উচিত। কারণটা কি? এই টেমপ্লেট থাকলে যেটা হয়, ওয়ে টকিং ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ। আদারও যেখানে কেউ বরিশালের ভাষায় কথা বলবে, কেউ চিটাগাং এর ভাষায় কথা বলবে, কেউ হচ্ছে কি আপনার ময়মনসিংহ এর ভাষায় কথা বলবে। থিঙ্ক অ্যাবাউট এন এনভায়রনমেন্ট যেখানে চার চার ধরনের মানুষ চার ধরনের কথা বলে, তার মানে হচ্ছে বোঝাটাও তো খুব কঠিন হয়ে যায়। বা কেউ যদি সিলেটি ভাষায় কথা বলে, বা চিটাগাং এর ভাষায় কথা বলে, ওনারা ওনারা না বলে দিলে আপনি নিজে কোনোভাবে সাইফার করে বা এটাকে কোনোভাবে ডিক্রিপ্ট করতে পারবেন না, নো ডাউট। আচ্ছা, সো এই তারপর হচ্ছে সফটওয়্যার, একটা এসআরএস সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্টস এর একটা মানে প্রপার টেমপ্লেট, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার কি করে হয়, রেসিমেট্রিক্স, রিস্ক রেজিস্টার, তারপর একটা মিটিং এর মিনিটস কিভাবে আপনি নোট ডাউন করবেন, একটা প্রজেক্টের স্ট্যাটাস রিপোর্টিং কি করে করবেন, চেক লিস্ট মানে কি সময় কি কি জিনিসগুলি আপনি হইলেই তখন আপনি কি করবেন, কি কি জিনিসগুলি হইলে আপনি একটা সিস্টেমকে নিয়ে ডেপ্লয় করবেন লাইভে, এবং একটা প্রজেক্ট ক্লোজার রিপোর্ট। এগুলি এগুলি আমার কাছে মনে হয়েছে বেয়ার মিনিমাম টেমপ্লেটস, যেটা হচ্ছে কি আপনার যে কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসে
আপনার এই আর্টিফ্যাক্টস গুলি থাকা উচিত। এখানে কি এর বাইরে এমন কি কোনো ডকুমেন্টস আছে যেটা আমি মিস করে গেছি? এনি সাজেশন প্লিজ? মানে আমার বাম দিকে তো অনেকগুলি ডকুমেন্ট ছিল, সেখান থেকে আমার মনে হচ্ছে দোজ আর দ্য কি ডকুমেন্ট দ্যাট এভরি প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসের আর্টিফ্যাক্টস এর রেপোজিটরিতে এগুলির টেমপ্লেট থাকা উচিত। এর বাইরে কিছু থাকা উচিত বলেন তো? ভাইয়া ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট যেটা সফটওয়্যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য ইউএটি এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ইউএটি এর একটা নির্দিষ্ট ফরম্যাট থাকা উচিত, যদিও বা ইউটির অনেক ফরম্যাটটা হচ্ছে কিন্তু আপনার এখন সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের মধ্যে চলে আসে, কারণ ওখানে কিন্তু ইউজার স্টোরি থাকে, তাই না? ইউজার স্টোরি থাকে, এটা প্রি কন্ডিশন, পোস্ট কন্ডিশন এবং অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া এগুলি কিন্তু এটার মধ্যে ডিফাইন করা থাকে। তো ইউএটির মধ্যে কিন্তু ওই জিনিসগুলি থাকে। অ্যাপার্ট ফ্রম দিস, আপনার ইউএটির জন্য আপনার সেপারেট হচ্ছে কি আপনার একটা টেমপ্লেট থাকা উচিত বা থাকতে পারে, রাইট? এনিথিং এলস? রিস্ক ম্যানেজমেন্টে কি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে চলে গেছে? হ্যাঁ, আচ্ছা, মানে রিস্ক ম্যানেজমেন্ট চলে গেছে, মানে এই জন্য প্ল্যানস বললাম আর কি। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু আবার ওই ইস্যু এবং রিস্ক রেজিস্টার এটা কিন্তু মাস্ট। আচ্ছা, আরেকটা জিনিস তো চলে আসছে, আমি একটু বলি। ইস্যু এবং রিস্ক রেজিস্টার ভাই, এই দুইটা জিনিস মানে রেজিস্টারকে আপনারা আসলে ইগনোর করেন না। হ্যাঁ, আমরা অনেক প্রজেক্ট চালাই, কিন্তু প্রজেক্টের হচ্ছে ইস্যু এবং রিস্ক রেজিস্টার নিয়ে আমরা খুব বেশি হচ্ছে মাথা ঘামাই না। পার্টিকুলারলি যদি রিস্ক রেজিস্টারের কথা বলি, ওইটাতে একদমই ঘামাই না। এতে করে যেটা হয় যে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরে মনে হয় আমি ছাতা আনি নাই। হ্যাঁ, ওয়ারেস আমি যদি জানতাম যে এই সময়টা বৃষ্টি হবে, ঠিকই কিন্তু হচ্ছে ওই রিস্কটাকে মিটিগেট করার জন্য আমি কিন্তু ঠিকই ছাতার ব্যবস্থা করতাম। সো এই জিনিসটাই কিন্তু আসলে রিস্ক রেজিস্টার, এবং এই জন্যই প্রজেক্টের একদম শুরুর দিকে হচ্ছে কি আপনার রিস্ক রেজিস্টার ডেভেলপ করা উচিত, এবং প্রজেক্টটা প্রোগ্রেসিভলি ইলাবোরেট হওয়ার সময় আর ডেফিনেটলি আমার রিস্ক রেজিস্টার বারবার করে রিভিউ করা উচিত। হ্যাঁ, দিস ইজ এ মাস্ট হ্যাভ। এটা করলে কিন্তু মানে বাই দ্য ওয়ে, ইস্যু আগে না রিস্ক আগে বলেন তো? ইস্যু আগে। ওকে, এনিবডি এলস? ভাইরা, রিস্ক রেজিস্টার আগে, রিস্ক রেজিস্টার এই জন্য যদি রিস্ক রেজিস্টার গুলো আমরা ঠিক মতো আগের থেকেই মানে লিস্ট করতে পারি, তো দেন ইস্যুটা ওইখান থেকে সলভ করা সম্ভব। হুম, এক্স্যাক্টলি। মানে আরেকটা জিনিস আছে, মজার ব্যাপার হচ্ছে সেটা কি জানেন? একটা রিস্ক যখন ম্যাটেরিয়ালাইজড হয়, মানে রিস্কটা যখন হয়ে যায়, আসলে ইট কনভার্টেড টু ইস্যু। ওকে, তার মানে হচ্ছে আপনি যদি আপনার ইস্যু ফ্রি আপনি আপনার প্রজেক্ট ম্যানেজ করতে চান, ম্যানেজ ইউর রিস্ক ফার্স্ট। ওকে, বুঝা গেল? রিস্কটা হচ্ছে মাথা ভাই যেটা এখনো হয়নি, মানে টু বি এক্স্যাক্টলি, হ্যাপেন্ড হয় নাই, কিন্তু যদি হয়ে যায় তখন সেটা কি হয়? ইস্যু ইস্যু হয়। হয়ে যাচ্ছে। সো ম্যানেজ ইউর রিস্ক, প্রোঅ্যাক্টিভলি ম্যানেজ করেন, তাহলে ইস্যুই হবে না। আচ্ছা, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট টেমপ্লেটস এন্ড ফর্ম। আচ্ছা, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে ভাই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান, প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, কস্ট ম্যানেজমেন্ট, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, বেনিফিট রিয়েলাইজেশন। আচ্ছা, এখানে এগুলি তো হচ্ছে ট্রেডিশনাল, এগুলি তো রাখতেই হয়। হ্যাঁ, বাট বেনিফিট রিয়েলাইজেশন প্ল্যানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মানে আপনার প্রজেক্টের পটেনশিয়াল বেনিফিটস আপনি কখন রিয়েলাইজ করবেন, কোন সময় রিয়েলাইজ করবেন। এক একটা প্রজেক্টের বেনিফিটস এক এক সময় হইতে পারে, তাই না? সো এন্ড হু ইজ গোয়িং টু ম্যানেজ দিস প্ল্যান, মানে রিয়েলাইজেশনটা কে আসলে টেক ওভার করবে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমরা সবকিছু করি, বাট উই ফরগেট অ্যাবাউট দ্য রিয়েলাইজেশন অফ দ্য বেনিফিটস দ্যাট a project is providing. Most of the cases in form of output, but প্রোগ্রাম লেভেলে সেটা হচ্ছে গিয়ে আউটকাম লেভেলে আসলে বেনিফিটস গুলি অ্যাভিল হয়। ওকে, আচ্ছা, তো প্ল্যান অনেকগুলি আছে। সো আপনার জন্য দুইটাতে হচ্ছে স্পেসিফিক্যালি আপনার বেশি ফোকাস করা উচিত, বা ইউ থিঙ্ক যে আপনার এই জায়গাটাতে আরো ইলাবোরেটলি প্ল্যানটা ডিফাইন করা উচিত, মানে ওইটাই আপনি ইউজ করবেন। সময় করার দরকার নাই, বাট ইউজুয়ালি আপনার কস্ট, দেন স্কেডিউল, দেন কমিউনিকেশন, এটা মেজরিটি ক্ষেত্রে আমরা ইউজ করি। বাট আপনার আরো আদার্স প্ল্যান যেটা আপনার প্রজেক্টের জন্য অ্যাপ্লিকেবল, you decide it by yourself, and that is why that is the jurisdiction of the project manager and the project team. Okay, now let's go for quiz 2. আমরা তো কিছুক্ষণ আগে প্রজেক্ট ম্যানেজমেন্ট বিভিন্ন আর্টিফ্যাক্টস ডকুমেন্টস গুলির কথা বলেছিলাম, তাই না? এখানে একটা ডকুমেন্টস আছে যেটা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট আর্টিফ্যাক্টস এর পার্ট না, সেটা কি? পিএমএস ফর্ম। পিএমএস ফর্ম।
কে বলেছেন এটা? ওকে, থ্যাংক ইউ। স্টাফ পারফরমেন্স ম্যানেজমেন্ট, এটা ভাই আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট আর্টিফিশিয়াল পার্ট না, এটা হচ্ছে কি আপনার যারা হচ্ছে পিএমএস নিয়ে কাজ করে তাদেরই কাজ, রাইট? আচ্ছা, এই পজিশনে কে আছেন বলেন তো? এই পজিশনে এটা কে? এই লোকটা কে হতে পারে বলেন তো? ফখরুল ভাই। ফখরুল ভাই, ওয়ান্ডারফুল। আর বলেন আপনি না কেন? কে বলছে ফখরুল ভাই? ফখরুল ভাই এটা কে বলেছে? এটা কি ফখরুল ভাই নিজেই বললো? আচ্ছা, এটা আপনি না কেন বলেন তো দেখি? ইনফ্যাক্ট যারাই হচ্ছে কি আমরা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি, প্রজেক্ট ম্যানেজ করি, দিস ইজ এ মানে পিকচার অফ অল অফ আস। মেজরিটি ক্ষেত্রে কোনো কিছু আনপ্ল্যান্ড কোনো যারা কিছু হয়ে যায়। যারা প্রজেক্টটা মানে ঠিক মতো প্ল্যানিং না করে রান করা সেটাই না ভাই, প্রজেক্ট ঠিক মতো প্ল্যান করে রান করলেও কিন্তু আপনার দশা এরকম হবে যদি একটা নিনজা টেকনিক ইউজ না করেন। হ্যাঁ, একটা নিনজা টেকনিক আছে যে এটা ইউজ করলে, এই নিনজা টেকনিকটা বলেন ভাই। হ্যাঁ বলবো। আচ্ছা তাহলে শুনেন, এই নিনজা টেকনিক হচ্ছে একটা রেসি ম্যাট্রিক্স ডেভেলপ করা। হ্যাঁ, রেসি স্ট্যান্ডস ফর রেসপন্সিবল, অ্যাকাউন্টেবল, কনসালটেন্ট, ইনফর্ম। তার মানে রাইট। একটা প্রজেক্টে তো অনেক রকমের হচ্ছে কি আপনার অ্যাক্টিভিটিস বা টাস্ক থাকে। এখন মানে মনে করেন যে এখানে এখানে 4-5টা টাস্ক আছে, তার যে এই টাস্কটা কে করবে, এই টাস্কটাতে কোনো কিছু যদি সামথিং গোজ রং অর সামথিং গোজ গুড, হু ইজ অ্যাকাউন্টেবল ফর দিস টাস্ক, এই টাস্কটা করার সময় কার সাথে কনসাল্ট করা উচিত এবং এই টাস্কটা করার সময় অ্যাটলিস্ট কাকে ইনফর্ম করা উচিত। এই জিনিসটা যদি আপনার এইভাবে একদম প্রত্যেকটা টাস্কের ক্ষেত্রে একদম ডিফাইন করে রাখেন এবং তারপরে যদি কোনো কিছু আপনার ইট গোজ নট অ্যাজ পার প্ল্যান, দৌড়ানির সাথে দেখবেন আপনার সাথে আরেকজনও আছে যাকে রেসিমেট্রিক্স এর মধ্যে মানে ঢুকায় রাখছিলেন, বুঝছেন? সিম্পল হয়ে গেল না? সো ইউ মেক ইট ডকুমেন্টেড এন্ড ইউ জাস্ট সেভ ইউর লাইফ। তার মানে হচ্ছে তখন আপনি দৌড়ানি খাইতে হবে আপনার প্রজেক্ট ঠিক মতো অ্যাজ পার প্ল্যান যাচ্ছে না, কিন্তু তখন এখানে দেখবেন যে আপনার সাথে কাদামাটিতে আরো অনেকজন নামছে বিকজ তাদের নামে রেসিমেট্রিক্স এর মধ্যে ছিল। ওকে ওকে, তো দেখেন এই রেসিমেট্রিক্স একটা ভুল আছে, কি ভুলটা ধরতে পারবেন? আমি ডেলিভারিটলি ভুলটা করে রাখছি এখানে, এটা কি? আচ্ছা তার আগে বলে নেই, রেসপন্সিবল পারসন হচ্ছে যে পারসনটা হচ্ছে দ্য পারসন অফ দ্য রোল রেসপন্সিবল ফর এক্সিকিউটিং দ্য টাস্ক। হ্যাঁ, অ্যাকাউন্টেবল আছে দ্য পারসন অর রোল আলটিমেটলি অ্যাকাউন্টেবল ফর দ্য টাস্ক অ্যাক্টিভিটি সাকসেস। কনসালটেন্ট কারা? ইন্ডিভিজুয়ালস or roles who provide input or expertise for the task or the activities. Inform কারা? Individuals or roles who are informed of the task, activities, progress or outcome. So based on the definition of the RESI এবং and its role, এখানে আমি একটা ভুল ইচ্ছা করে করছি, বলেন তো আমি একটু ধরাই দেন ভুলটা কোথায় আছে? হ্যাঁ আমাকে সিতে ভুল আছে, অ্যাকাউন্টেবল দুইজন হয় কিভাবে? না, তেও আছে কিন্তু চেন চেন হচ্ছে রেসপন্সিবল ইনফর্ম দুই জায়গাতেই আছে। হুম রিয়াও দুইবার আছে। হুম ওটা থাকতে পারে, ধরেন দুইবার কনসালটেন্ট দুইটা টাস্ক থাকতে পারে। আচ্ছা, কিন্তু আমার চেন কাছে কিন্তু অ্যাকাউন্টেবলও আছে। অ্যাকাউন্ট আমার কাছে না না, সিটা ভুল ব্যাপারটা আছে। হচ্ছে এটা তো প্রবলেম না, কারণ হচ্ছে পার্টিকুলার টাস্কের জন্য তো মনে হয় ওভারল্যাপ নাই। টাস্ক এর না, জন্য হচ্ছে চেন হচ্ছে ইনফর্মড, টাস্ক বির জন্য হচ্ছে সে রেসপন্সিবল। আনিস ভাই এইটা প্রবলেম না, আমার কাছে যেটা প্রবলেম মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মানে আমার কাছে মনে হচ্ছে যে অ্যাকাউন্টেবল দুইজন থাকে কিভাবে, সিতে সিতে দুইজন হ্যাঁ এটা ভুল আছে, রাইট। এক্স্যাক্টলি, দেখেন যা যা ইচ্ছা তাই করেন, 5 জনে মিলে একটা কাজ করেন কিন্তু অ্যাকাউন্টেবিলিটি দুইজনকে দিয়েন না। সামওয়ান শুড বি অ্যাকাউন্টেবল ফর দিস। হ্যাঁ, এই জায়গাটাতে রাইট ইট রাইট। শুড বি ওয়ান সিঙ্গেল ইন্ডিভিজুয়ালস। ওকে, মানে এটা 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 একদম মানে মোস্ট অফ দ্য কেসে যেটা হয় যে হ্যাঁ ভাই এটা হচ্ছে রহিমার করিম তো এই কাজটা করবে, কিন্তু আব্দুল আর বাতেন আপনারা দুজন মিলে দেখেন, তখন আব্দুল চিন্তা করবে এটা বাতেনই তো দেখতেছে আর বাতেন চিন্তা করবে এটা আব্দুলই দেখতেছে আর কি। হ্যাঁ, রাইট ইটস রাইট। নো বডিজ জব। হ্যাঁ, এবং প্রজেক্টের ক্ষেত্রে যখন আমরা কাজ করব যদি রেসি না থাকে দেন ইটস গোইং টু বি নো বডিজ জব। আমাদের যে কিছু প্রপার্টিতে ট্যাক্স না দিলে ঠিক মতো ওখানে কাজ না করলে যেমন এনিমি প্রপার্টি হয়ে যায় না, সো প্রজেক্টে যদি কোনো কাজ যদি এভাবে ডেফিনেটিভ ভাবে আপনারা অ্যাক্টিভিটিস গুলি ডিফাইন না করে এবং তার রোলটা কি হবে এই কাজ এটা যদি ডিফাইন না করেন তাহলে ইউ উইল ফেস দ্য সেম ইস্যু অর প্রবলেম। ওকে, দিস ইজ অল অ্যাবাউট দ্য রেসি।
তো আমার মনে হয় রেসিটা বুঝছেন আপনারা, এবং আজকের পর থেকে আপনি যখন কোনো কাজ করবেন, যদি আপনি এই পলিসি ফলো করেন না এবং করে যদি মনে করেন যে একটা মেইল মারে দেন, দেখবেন যে অটোমেটিক্যালি সবাই সাইজ হয়ে গেছে। কারণটা কি? কারণটা হচ্ছে ইফ এনিথিং গোজ রং, আপনি এক্স্যাক্টলি জানেন এই কাজটার সঙ্গে রেসপন্সিবল কে ছিল এবং অ্যাকাউন্টেবল কে ছিল। এই দুজন মানুষকে ধরলেই হবে, বাকিজন এত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এই দুজনকে ধরলেই আপনি আসলে বুঝতে পারবেন। ওকে, না আমি থাকার আমি কারণে হ্যাঁ মাহতুব ভাই, এটা আমি খুব ডেলিবারেটলি ফলো করি সব সময়, মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট ছাড়াও ফলো করি। জি জি, মানে এইটা যে আসলে কত বড় একটা, মানে ওই যে আপনার মাথা ব্যথা বা শার্ট দাগ এটা নাকি এটা যেটা বলে শিল্ড হিসেবে কাজ করে আপনার যে কোনো হ্যাঁ টাস্কে। জি ভাই, অনেক জায়গায় নো আই ডিডন্ট ডু ইট, নো আমাকে তো বলা হয় নাই, তখন এই লেভেলের একটা এভিডেন্স ভাই কি যে মজা লাগে ভাই করতে পারলে, বুঝছেন? হুম 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 হুম। অন্যরকম একটা মজা লাগে। আচ্ছা ঠিক আছে, মাহতাব ভাই, একটা একটা মানে এক্সাম্পল শেয়ার করি ভাই, একটা আমার জি সাথে জি যেটা বলেন। এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে ধরেন আমার লাস্ট দুটো প্রজেক্টের জন্য রেসি ম্যাট্রিক্স ফলো করে এটা করা হয়েছে। মজার বিষয় হচ্ছে প্রজেক্টের 6-7 মাস পরে যখন একটা অকারেন্স হয়েছে, তখন হুম যখন আমি যিনি অ্যাকাউন্টিং ওনাকে যখন চার্জ করলাম যে ভাই এটা কিন্তু আপনার, উনি মানে সুন্দর করে না করতেছে যে না এটা তো আমার না, এটা কি আমি দেখবো নাকি? যখন ডকুমেন্টটা দেখলাম না, মুখটা হুম। কালো হয়ে গেছে একেবারে। হ্যাঁ, এবং আমাদেরকে যেটা হয়, আমাদের ক্ষেত্রে যেটা হয় ভাই, মানে এই এক্সাম্পলটা না, মানে দিস ইজ ভেরি কমন সিনারিও। আমরা আমরা তো মোটামুটি লিস্ট গত সপ্তাহের কথা মনে রাখতে পারি না, আর 3 মাস তো অনেক পরের ব্যাপার ছিল। বাট ওই সময় যদি আপনার এভিডেন্সটা না থাকতো ভাই, ইউ আর ইন বিগ ট্রাবল। গ্রেট ট্রাভেল, গ্রেট ট্রাভেল। হ্যাঁ, মানে এই জন্যই মানে ক্রিয়েটিং দিস রেসিমেট্রিক্স, কন্টিনিউইং দিস রেসিমেট্রিক্স, আপডেটিং রেসিমেট্রিক্স ভেরি ইম্পর্টেন্ট। সো দ্যাট ইজ হাউ, তো এই জন্যই আমরা যারা ফলো করি না, আমরা এটা রেসিমেট্রিক্স ফলো করার চেষ্টা করি। হ্যাঁ, তো রেসিমেট্রিক্স এর উপরে একটা খুব বড় একটা ক্লিপ মানে একটা আছে, যে একটা রেসিমেট্রিক্স কি করে মানে ইউজ করতে হয়, একটা এক্সাম্পল হিসেবে দেখাইছিল। আপনারা কি এটা ক্লিপটা গো থ্রু করতে চান? বিকজ আমাদের টাইমটা অলমোস্ট ওভার হয়ে গেছে, সরি, বাট ইটস এ 4 মিনিটস ক্লিপ। would you like to go through it? দেখতে চান? or you can জি Google জি, it. প্লিজ দেখি, জি। ওকে, দেখি তাহলে আমরা। হ্যাঁ, ওকে, it will not take that long. Let's talk about RACI charts. Each letter of RACI represents a role that a team member or stakeholder will play during a project. Responsible, accountable, consulted, and informed. When using a RACI chart or matrix, the project tasks get mapped into the chart, and each person involved receives one of the RACI role designations for each task. Let's use Lord of the Rings as an example. Your project goal is to destroy an all-powerful ring. So you've put together a team composed of a wizard, a handful of hobbits, a mighty elven ruler, a scrappy dwarf, and a warrior. There are many steps or tasks along the way before you can achieve your project goal, such as developing a plan for taking the ring to Mordor, distracting and defeating the enemy, carrying the ring to Mount Doom, destroying the One Ring. So how on Middle-earth would you divvy up the roles and tasks among your team to ensure you achieve your objective? To begin filling in the RACI chart, you need to decide who will be responsible for what. This refers to the person actually doing or executing the specific task. For example, Frodo is responsible for getting the ring to Mount Doom. But Aragorn and Gimli, as warriors, are responsible for distracting and defeating enemies along the way. Now that we know that the people responsible are the ones who carry out the task, we need to know who signs off on their work. This is the duty of the person held accountable. As the unofficial leader of the Fellowship, Gandalf is accountable for every task on this quest's RACI chart. He's not necessarily doing the work himself, but seeing that the plans are executed as designed. Now, the people responsible and accountable may not always have the information or expertise necessary to carry out the project tasks, which is why consultants are an important component of a RACI matrix. Those who are consulted on a task are team members or stakeholders whose input and expertise are required in order for the task to be completed successfully. As an experienced warrior, Aragorn should be consulted when deciding the best course of action for taking the One Ring to Mordor. You have my sword. Elrond, on the other hand, should be consulted on how to destroy the ring, since he helped forge the Rings of Power after all.
Finally, clear communication is pivotal to team success. Even though Frodo is responsible for carrying the One Ring to Mordor, both Aragorn and Elrond should also be kept informed on the progress of the task, as they can rally the support of other leaders in Middle-earth to aid in the quest. A plan of action means nothing if everyone is not on board. So, before you implement your RACI chart, your team must agree on their roles and responsibilities so they can avoid confusion and stay on task. Thankfully, Frodo clearly understood his responsibility to get the ring to Mount Doom. Otherwise, he may have let Boromir take the ring and use it for evil. So there you go, the basics of the RACI chart. Using responsible, accountable, consulted, and informed role designations helps each team member and stakeholders clearly understand what's expected of them and what they're in charge of regarding the project's tasks. I wish the ring had never come to me. Want a RACI chart template? Join our membership. ওকে সো এখানে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে রেসি চার্ট। এখানে আরেকটা ডিসকাশন মনে হয় আমি মনে হয় করি না, সেটা হচ্ছে যখন রেসি বানাবেন, টেক দ্য কমিটমেন্ট, হ্যাঁ টেক দ্য কমিটমেন্ট, এবং তাদেরকে ক্লিয়ারলি তাদের টাস্কটাকে বোঝাই দিতে হবে, তাদের কাছ থেকে কি এক্সপেকটেশন সেটা বোঝাই দিতে হবে, হোয়াট থিংস দে শুড ডু এন্ড দে শুডেন্ট। পুরো জিনিসটা বোঝানোর পরে কোনো না কোনো ফর্মে তাদের কাছ থেকে কমিটমেন্ট নিতে হবে। ওকে, এন্ড দিস কমিটমেন্ট শুড বি ফর্মাল। সেক্ষেত্রে ইমেলে কমিউনিকেশন হতে পারে, বা অ্যাকনলেজমেন্টের কোনো যদি কনসেন্ট ফর্ম থাকে সেটা হতে পারে। ওকে, এখানে ইনপুট দিতে পারি নুরুল ভাইয়ের সাথে বা আনিস ভাইয়ের সাথে। সেটা হচ্ছে ভাই, আপনি রেসিটাকে কিন্তু শুধু প্রজেক্ট ম্যানেজমেন্টে ইউজ করতে পারেন, দ্যাট ইজ রাইট, বাট আপনি অপারেশন, ফর এক্সাম্পল আপনার ইনফ্রাস্ট্রাকচার টিম যদি থাকে সেখানে একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন থাকে, তারপর হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর থাকে, ফায়ার সিকিউরিটির ক্ষেত্রে ফায়ারওয়াল অ্যাডমিনিস্ট্রেশন থাকে, প্লাস আইটি সাপোর্ট থাকে। তো প্রত্যেকটা ডোমেনের কিন্তু আপনার এক একজন রেসপন্সিবল, এক একজন আসলে এটাকে ম্যানেজ করে, নেটওয়ার্ক মনিটরিং, সিস্টেম মনিটরিং, ঠিক আছে। তারপর হচ্ছে এই জিনিসগুলি, হ্যাঁ এই জিনিসগুলিকে কিন্তু আপনি ওই রেসিমেট্রিক্স এর আন্ডারে ফেলতে পারেন, ঠিক আছে। যে কে আসলে একটা আইটি সাপোর্টকেও কিন্তু অনেকভাবে ইয়ে করা যায়, কে ইস্যুটা রেজ করবে, কে ইস্যুটাকে আসলে রিপ্লাই হ্যাঁ, দিবে, মানে আপনি কার চেঞ্জ কাছে কখন ম্যানেজমেন্ট আসবে। পার্সপেক্টিভ থেকে বলছেন। হ্যাঁ, না না, চেঞ্জ ম্যানেজমেন্ট না, আমি No. বলছি ধরেন কারণ আপনার একটা সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনে একজন রেসপন্সিবল, ওখানে রাইট। 2-3 জন কাজ করে, 3 জন তো হুম, হুম। আসলে একই অ্যাকাউন্টেবল না। একজন টিম লিড থাকতে পারে, একজন মনে করেন যে সার্ভার প্রভিশন করতে পারে, একজন সার্ভারে মনে করেন যে উইন্ডো হ্যাঁ, মানে হ্যাঁ, ঠিক আছে। আপডেট করতে পারে, ঠিক আছে। তো আপনি ইনফ্রাস্ট্রাকচার টিমের কিন্তু এটা ডেইলি অপারেশন, বাট ইউ ক্যান ট্র্যাক যে কে কার কোন রেসপন্সিবিলিটি পালন করছে। নেটওয়ার্ক টিমও কিন্তু মাল্টিপল থাকতে পারে, বাট দ্যাট শুড বি মানে টিম লিড থাকতে পারে যে আসলে অ্যাকাউন্টেবল, এবং ওইখানে তার টিম মেম্বার যারা আছে তারা আসলে এটাকে প্রপারলি মনিটরিং করা, প্রপারলি নেটওয়ার্ক সিকিউরিটি এনশিওর করা, এটা হ্যাঁ। তো এখানে অনেকগুলি টাস্ক কিন্তু আছে, তো টাস্ক ব্রেকডাউন করে কিন্তু আপনি ডেইলি অপারেশনও রেসিমেট্রিক দিয়ে করতে পারেন। এটা কিন্তু যারা আইটিএল করেছেন, আইটিএল এ কিন্তু এটা বলে যে আপনি ডেইলি অপারেশনে আপনার যে ডোমেন আছে সেই ডোমেন অনুসারে আপনি করতে পারেন। হ্যাঁ, আর প্রজেক্ট ম্যানেজমেন্ট আপনি করতে পারেন, যে একটা প্রজেক্ট ইআরপি হোক বা যেটা হোক, এখানে একজন ডেভেলপার থাকতে পারে, এখানে একজন সফটওয়্যার রিকোয়ারমেন্ট কালেকশনের একজন থাকতে পারে, এখানে একজন এটাকে প্রজেক্ট ম্যানেজমেন্টে থাকতে পারে। তো আসলে রেসিটাকে ইউ ক্যান ইউজ এনিওয়্যার, মানে আপনি হ্যাঁ, দ্যাটস ওয়াই কিভাবে আমি এটাকে বললাম মেনটেন যে করতে এটাকে সেটা কাস্টমাইজ করে যদি আমি এক্স্যাক্টলি, রেগুলার অপারেশনে ইউজ করি এবং যদি বেনিফিট পাই তাহলে কন্ট্রাডিকশন নাই। রাইট। আচ্ছা, ওকে ওকে আনিস ভাই, মাহতাব ভাই, থ্যাংক ইউ এভরিওয়ান। যে আমি আসলে আমার প্রশ্নটা যেভাবে করেছি আর কি, মাহতাব ভাই কয়েকদিন আগে আমাদের মানে লাস্ট ক্লাসে মেবি না তার আগের ক্লাসে আমাদেরকে অথবা ফার্স্ট ক্লাস আই থিঙ্ক, সরি, একটা ভিডিও দেখাইছেন আমাদেরকে যে একজন একটা ভিডিওতে ছিল এরকম যে কেউ একজন বোর্ডে কোনো একটা এক্সপ্লেনেশন দিচ্ছে, এক একজন এক এক ভাবে দিচ্ছে, মানে কমিউনিকেশনে আসলে গ্যাপটা হচ্ছে। তো উই আর এ টিম, মানে আমার প্রশ্নটা এখানে ছিল যে আহ, আমি যখন মাতাব ভাই এসওপি নিয়েও এখানে কিন্তু আলোচনা করছি শুরুর দিকের ক্লাসগুলোতে, আবার এখানে এসে আপনার রেসিমেট্রিক্স নিয়ে কথা বলছে। আমি জিনিসটাকে কেন অ্যালাইনমেন্ট করলাম, দুইটার সাথে কেন ম্যাচ করলাম, ম্যাচ করা হলো এই কারণেই যে কোনো প্রতিষ্ঠানই স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন গুলাতে কিন্তু এসওপি থাকে, এবং অনেক জায়গায় আমরা বলতে পারি আমাদের অনেক প্রতিষ্ঠানে কিন্তু, এখন আপনারা যারা আছেন তারাও বলতে পারেন যে অনেক জায়গায় কিন্তু এসওপি থাকে না, স্ট্যান্ডার্ড কোনো অপারেশন প্রসেস থাকে না। আচ্ছা, এটা হলো একটা ইস্যু। দ্বিতীয়ত, অনেক জায়গায় কিন্তু কেপিআইও থাকে না, যখন যেমন ম্যানেজমেন্ট বলছে বা টিম লিডাররা বলছে এমন অপারেশন চলতেছে। আবার অনেক জায়গায় কেপিআই প্রসেস থাকে।
আচ্ছা, এখন যে রেসি ম্যাট্রিক্সে আমি কেন এসওপির সাথে অ্যালাইন করলাম, মানে আমি জাস্ট কম্বাইন্ড চিন্তা করলাম, এটার মূল কারণই হলো এসওপি তো আমরা যে কোনো অপারেশন প্রসেসের স্টার্ট থেকে ইন পর্যন্ত কিভাবে শুরু হবে এবং ক্লোজ হবে কিভাবে সেটাকে ডিফাইন করতেছি, এই স্ট্যান্ডার্ড প্রসেসে হবে এবং এটা আমাদেরকে অর্গানাইজেশনকে হেল্প করতেছে। কিন্তু রেসিমেট্রিক্স এর বেলা আমি জাস্ট অ্যালাইন করার ট্রাই করছিলাম যে এখানে কি আমরা যখন স্টেপ বাই স্টেপ, এই যে প্রতিটা স্টেজে কেউ না কেউ 2 জন 3 জন 5 জন কাজ করতেছে, কেউ না কেউ মনিটর করতেছে, কেউ না কেউ রেসপন্সিবল এই এই জিনিসটা সাকসেসফুলি আপনাকে ডেলিভার করার জন্য, বা তার জায়গা থেকে রেসপন্সিবল। তো সেই জায়গা থেকে যদি এটা হয়ে থাকে, তো তাহলে আসলে আমার জায়গা থেকে আমি বললাম যে এখানে যে রেসি কি তাহলে কি সেটাকে অ্যালাইনমেন্ট করবে, আর যদি রেসির সাথে না বলি তাহলে কেন আমি অন্য কি হিসাবে বলতে পারি। মানে আমার প্রশ্নটা এরকম যে আমি ধরলাম অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, বা আমি তো এখানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কনসিডারেশন আনি নাই, কারণ এখানে পিএমও হিসাবে চিন্তা করতেছি। তো সো একজন পিএমও মাহাতব্বে আমাদের কিন্তু আজকে 2 দিন ধরে, বা আজকে বিশেষ করে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু গভর্নেন্স নিয়ে বারবার দেখাচ্ছে। আর এসওপি, রেসি বা এই জিনিসগুলো কিন্তু ডে টু ডে এক্সিকিউশনের সাথে ফোকাস, মানে গভর্নেন্সের সাথে হাই লেভেলের এঙ্গেজমেন্ট। তার কারণে আমার প্রশ্ন ছিল এখানে যে আমি আসলে কি রেসি দিয়ে করব নাকি আদার কিছু আছে অ্যালাইন করার জন্য, তার কারণে। ওকে গুড। সো আমি যদি এসওপি এর সাথে যদি আমি জাস্ট আপনার হচ্ছে রেসি যদি আমি একটা কানেকশন বা মানে এটা হাউ দিস ইজ কানেক্টেড যদি বলি, এসওপি তে ইউজুয়ালি কিছু ডিরেকশন ডাইরেক্টিভস দেওয়া থাকে মোস্ট অফ দ্য কেসেস। যে সে ফর এক্সাম্পল একটা ফায়ার ইনসিডেন্টের একটা এসওপি কি হতে পারে, কোনো ফ্লোরে একটা ফায়ার ইনসিডেন্ট হলে যে আপনাকে কি করতে হবে, ফায়ার অ্যালার্মটা মানে আপনাকে প্রেস করতে হবে, এরপরে হচ্ছে কি আপনার যে ফায়ার এক্সটিংগুইশার আছে সেটা ইমিডিয়েটলি নিয়ে ওটা নিভাইতে হবে, এবং হচ্ছে তার সাথে সাথে হচ্ছে ফায়ার এক্সিট যেটা আছে সেখান দিয়ে সবাই বের হয়ে যাবে। নাও প্রথম প্রশ্নটা হচ্ছে, এখানে অনেকগুলো টাস্কের কথা বললাম না, আরো অনেক টাস্ক থাকতে পারে। সো এই টাস্কটা যদি হচ্ছে সবার হয় তাহলে মনে করবে যে আমার ফ্লোরে তো আরো অনেকেই আছে, আমি করি নাই ভাই, আমি ভাগি। আমার ফ্লোরে তো অনেকেই আছে, ও আগুন নিভাবে নেয়। আমার ফ্লোরে তো অনেকেই আছে, আমি আগে নিচে নিচে যাই। এই যে ওই এসওপির টাস্কগুলি যে হচ্ছে কি আপনার রোলস এন্ড রেসপন্সিবিলিটিস, এটাই হচ্ছে আপনি রেসিডি করতে পারেন। আমার ক্যান্সারটা কি ক্লিয়ার ফখরুল ভাই? ভাই আমি আপনার সাথে 100% এগ্রিড। এসওপি হলো প্রিডিফাইন একটা প্রসেস, যদি বলি একটা গাইডলাইন, দিক নির্দেশনা। আর রেসি ম্যাট্রিক্স হলো, এটা হলো ইনস্ট্যান্ট ভেরিয়েবল, এটা হলো আপনি করতে পারেন, যে কেউ করে এটাকে একটা রোড ম্যাপ তৈরি করে সামনের দিকে আগানোর জন্য। আমি 100% আপনার সাথে, কিন্তু এখন মনে হয় ফখরুল ভাই ক্লিয়ার, বাট আমি জানি না আমি রং অর রাইট। এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং আর কি। ওকে, থ্যাংক ইউ নুরুল ভাই। একটা ভেরিয়েবল, একটা হলো নুরুল ফিক্সড ভাই কনস্ট্যান্ট। কনফিউশনে কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিয়ার। না ওকে, ওকে তবে আমি কি এখান থেকে মুভ করব না, আর আমার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল সেটা করব আসলে। মানে আপনি এখানে কি আরো ডিসকাস করতে চাচ্ছেন নাকি আমি সামনে গিয়ে কোশ্চেনটা করব? আমার প্রশ্নটা ছিল এরকম, অথবা আপনি কোনো একটা এর সাথে একটু অ্যালাইন করে আমাকে অ্যান্সার দিয়েন। প্রশ্নটা এরকম, আমি আপনার থেকে স্পেশালি জানতে চাই একটা জিনিস, যে আপনি তো অনেক কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করছেন, কারণ 1000+ প্রজেক্ট আপনি ম্যানেজ করছেন, ইভেন কি অ্যাজ এ পিএমও অনেক প্রজেক্ট ম্যানেজারকে আপনি স্ট্র্যাটেজি দেখান বা পিএম অফিস ম্যানেজ করছেন। তা আপনি অনেক ধরনের কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করছেন, তো আমি পিএমওর ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আসলে কনফ্লিক্ট হইতে পারে, বা আপনি স্পেশালি কি 2-1টা এক্সাম্পল দিতে পারেন যে মানে কোন বড় ধরনের কনফ্লিক্ট হইছে এবং আপনি সেটাকে কোন স্ট্র্যাটেজিতে আপনি সেটাকে আসলে ম্যানেজ করছেন বা সলভ করছেন ইস্যুটা? আচ্ছা, পিএমও এস্টাবলিশড করার ক্ষেত্রে মানে আমি যদি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স বাদ দিয়ে, হ্যাঁ, ব্র্যাকের মতো রাষ্ট্র অর্গানাইজেশন বা এনি অর্গানাইজেশন যেখানে হচ্ছে কি আপনার মোটামুটি একটা ভালো একটা আপনার এক্সপানশন আছে, সেই অর্গানাইজেশন গুলিতে প্রথম কনসেপ্টটা হচ্ছে যে পিএমওর কনসেপ্টটাই তো তারা বোঝে না। এটা মানে এবং না বোঝার কারণে যেটা হচ্ছে, এই পিএমওটা নিয়ে যখন তাদের সামনে বিভিন্ন ভাবে হচ্ছে কি আমি আমাদের এটা বেনিফিট রিয়েলাইজেশন প্লেস করছি, তারা কিন্তু আসলে জিনিসটা সহজভাবে নেয় নাই। তারা বলতেছিল যে ভাই আপনি এটা ছাড়া কি প্রজেক্ট ডেলিভারি করতেছেন না, আপনি এটা ছাড়া কি হচ্ছে কি আপনার মানে সাকসেস কি প্রজেক্ট কি আমি সাকসেসফুল বলতেছি না, তাহলে ওয়াই পিএমও? সো ওই একটা জায়গাতে হচ্ছে কি খুব বড় ধরনের হচ্ছে কি অ্যাডভোকেসির একটা জায়গা ছিল, এবং এটা কনফ্লিক্টিং একটা জায়গা ছিল, যে একটা মিটিং করেই কিন্তু আসলে আপনি তাদেরকে কনভিন্স করে ফেলেন, তাও কিন্তু হয় নাই। ওভার দ্য পিরিয়ড আপনাকে কিন্তু বিভিন্ন রকমের এলিমেন্টস জোগাড় করে নিয়ে যে আপনার গত 1 বছরে এই প্রজেক্টগুলির
এই সিচুয়েশন ছিল, বিকজ এখানে হচ্ছে আপনার পিএমও বা প্রজেক্ট ম্যানেজমেন্টের টুলস টেকনিক্স গুলো ইউজ করা হয় নাই। এটা যদি করতাম তাহলে আরো বেটার করতে পারতাম। হ্যাঁ, এই টাইপের অনেক এভিডেন্স গুলো নিয়ে কিন্তু তাদের সামনে যেতে হয়েছে। দ্বিতীয় কনফ্লিক্টের জায়গাটা ছিল হচ্ছে যখন আমরা ফাংশনাল ফোকালদের কাছে গেলাম, ডিপার্টমেন্টাল হেডদের কাছে গেলাম, তাদের বক্তব্যটা ছিল ভাই এটা আমাদের জন্য এক্সট্রা ওয়ার্ক। হ্যাঁ, মানে আমি এমনিতেই হচ্ছে কি আমি আমার এক্সিস্টিং অপারেশনস আমার ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটিস এ ব্যস্ত, আমি আপনাকে একদম টাইম দিতে পারবো না। টু বি অনেস্ট, এইভাবে অনেকে বলেছে যে দিস ইজ সামথিং যে আসলে ইজ নট রিলেভেন্ট ফর ব্র্যাক, এটাও বলে দিছে, যদিও বা তারা জানেও না। বাট তারপরেও আমাদের মেজর প্রবলেম তো হচ্ছে যে আমরা এনি কাইন্ড অফ চেঞ্জ আমরা আসলে সেটা অ্যাকসেপ্ট করতে পারি না। কারণটা কি? তো সেই কনফ্লিক্টের জায়গাগুলিতে কিভাবে তাকে কনভিন্স করলাম হচ্ছে এইভাবে যে ভাই বিষয়টা হচ্ছে যে এটা তো একটা স্ট্যান্ডার্ড, এবং এটা যদি প্রপার ইউটিলাইজেশন হয় আপনার এজ এ ফাংশনাল ম্যানেজার অর হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনি এই বেনিফিটস গুলো অ্যাভেল করবেন। মানে মেজরিটি ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা এগুলি কাদের সাথে বেশি করতাম, যাদের ডিপার্টমেন্টাল প্রজেক্ট গুলি সবচেয়ে ভয়াবহ অবস্থায় থাকতো। হ্যাঁ, আমরাও কিন্তু এরকম ধরে ধরে নিছি যে আপনার ডিপার্টমেন্টে মনে করেন যে ফাইন্যান্সের জন্য হচ্ছে আপনার একটা মডিউল রোল আউট করতেছিলেন বা করতে গেছেন এবং খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা ওই এক্সপিরিয়েন্স গুলির কারণ হিসাবে ল্যাক অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস, ল্যাক অফ গভর্নেন্স স্ট্যান্ডার্ড পলিসিস এন্ড প্র্যাকটিসের কারণগুলি তাদেরকে বলছি, এবং এটা হইলে কি হইতে পারতো, এভাবেই কিন্তু তাদের কাছ থেকে বাইনটা নিয়েছি। সবসময় মনে রাখবেন যে যখন আপনি অন্যের সাথে আপনার কোনো কিছু মানে কোনো আইডিয়া শেয়ার করবেন, প্লিজ ওই আইডিয়ার মধ্যে ওই অন্য যার সাথে কথা বলবেন তার জন্য কিছু রাখেন। হ্যাঁ, সো অলওয়েজ কিন্তু আপনি যখন অনেকক্ষণ ধরে একটা ব্যক্তির সামনে কথা বলবেন তখন ব্যক্তিটা কিন্তু কোনো না কোনো সময় চিন্তা করবে হোয়াটস ইন দেয়ার ফর মি। ওইখানে এই যে গল্প হচ্ছে, এই যে এঙ্গেজমেন্ট হচ্ছে, ওখানে আমার জন্য কি আছে। সে ফর এক্সাম্পল আমাদের এই আইটিএলসি ইনিশিয়েটিভের পিছনেও তো মানে একটা গল্প ছিল, তাই না? মানে যদি এমন হইতো যেটা ওয়ান সাইডেড হইতো এন্ড ফখরুল ভাই, নুরুল ভাই এন্ড দোজ আর দ্য ইনিশিয়াল লিডার্স যারা এটা এই ইনিশিয়েশন নিয়েছিল, সেখানে যদি অতটুকুই থাকতো, আপনার কি মনে হয় আজকে আমরা 250 প্লাসের একটা কমিউনিটি হতাম না কিন্তু। সো এই কনফ্লিক্টের জায়গাগুলি আপনাকে এইভাবে ম্যানেজ করতে হবে। দুইটা হচ্ছে মানে সবচেয়ে টপ মোস্ট, এবং যখন পিওসি করতে যাব তখনও মনে করেন যে বিয়ার মিনিমাম একটা কনসেপ্ট নিয়ে কাজ করতে গেছে, সেখানেও কিন্তু মানে আমাদের যে ইডি কিন্তু আমাদেরকে স্পষ্ট বলে দিছিল যে ঠিক আছে আপনারা তাহলে ভিজিবল কোনো কিছু দেখান সো দ্যাট আই ক্যান ডু দা মানে রিকোয়ার্ড অ্যাডভোকেসি। তো সেই জায়গাগুলিতে আমরা খুব প্রিসাইজলি হচ্ছে আমরা প্রুফ অফ কনসেপ্ট নিয়ে কাজ করছি, ছোট্ট করে কাজ করছি, সেটা ইমিডিয়েট ভিজিবিলিটি দেখাইছি, এবং সেটার বেনিফিটস কিভাবে অর্গানাইজেশনাল বেনিফিটস হয়েছে, কিভাবে হচ্ছে একটা ফাংশনাল ডিপার্টমেন্ট বেনিফিটেড হয়েছে। কারণ ফাংশন ডিপার্টমেন্টের লোকজনই বলছে যে ভাই আমার লোকজন কিন্তু এখন নিজেদের টর করতে পারে, টার্ম অফ রেফারেন্স করতে পারে। তার মানে আগে তারা তাও পারতো না। তারাই বলছে যে ভাই এখন কিন্তু আমাদের যে রিকোয়ারমেন্টসটা এটা কিন্তু আগের অনেক বেশি হচ্ছে ডিফাইন্ড ভাবে আমরা দিতে পারতেছি। তারাই বলছে যে ভাই এখন কিন্তু যেটা হচ্ছে প্রজেক্টের স্ট্যাটাস আগে তো জানতামই না, এখন দেখি যে নিয়মিত ভাবে আমাদের প্রজেক্টের স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয় এবং আমাদের প্রজেক্টের প্রোগ্রেস খুব ভালো। দ্যাট ইজ হাউ উই হ্যাভ এলিমিনেটেড দ্য কনফ্লিক্টিং সিচুয়েশন শুরুর দিকের। পরে তো যখন একবার বাইন পায়ে যাবেন ইটস নট এ বিগ ডিল। সো আমি যেটা বললাম অর্গানাইজেশন ওয়াইজ অ্যাডভোকেসি একটা বড় ইস্যু, ডিপার্টমেন্টাল ফাংশনস গুলি আপনার জন্য বড় একটা চ্যালেঞ্জ হবে, এন্ড দ্য ম্যানেজিং ডিরেক্টর হিমসেলফ বা হারসেলফ উইল বি অ্যানাদার চ্যালেঞ্জ। তো সবাইকে আপনি মানে একটা কনফ্লিক্ট বা চ্যালেঞ্জ এটাই বলেন না কেন, বাট দেয়ার আর সাম ওয়ে ইউ ক্যান এলিমিনেট দোজ থিংস। আর প্রজেক্টের কনফ্লিক্ট বললে তো মানে আই শুড রাইট এ বুক। প্লিজ এনিওয়ে, এনি ফার্দার কোশ্চেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়েলকাম ভাইজান। জি, তো যেটা বলতেছিলাম, তো সবকিছু শেষে আপনাকে একটা প্রুফ অফ কনসেপ্ট করতে হবে, এবং প্রুফ অফ কনসেপ্টটা হচ্ছে অলওয়েজ যেটা বলি যে আপনি এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার ভিজিবল উইনটাকে আপনি সামনে রাখবেন খুব ইমিডিয়েট, 1-2 মাসের 3 মাসের মধ্যে একটা ওই যে একটা ভিজিবল উইন কি আসবে এটা আপনি ওই পিএম গুলি ইমপ্লিমেন্ট করলে সেটাকে দেন। মানে পিএম ইমপ্লিমেন্ট করার 6 মাস 1 বছর পরে যদি বলেন যে যদিও বা একটু সময় লাগে, বাট শুরুর দিকে জিনিসগুলি যে কি হয়েছে অ্যাটলিস্ট একটা প্র্যাকটিস আপনি লিমিনেট করে দেন যে এখন কোন একটা প্রজেক্টের যে কোনো মিটিং এ আপনার একটা স্ট্যান্ডার্ডাইজ একটা ফরম্যাটে হচ্ছে কি আপনার একটা মিটিং অফ মিনিটস যায়, এমওএম যায়, ওকে। বাই উইকলি আপনার একটা স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাটে আপনার প্রজেক্টের হচ্ছে স্ট্যাটাস রিপোর্টিং যায়। এই সমস্ত ছোট ছোট জিনিসগুলি দিয়ে আপনি
অর্গানাইজেশনে বাইন্ড নেওয়ার চেষ্টা করেন। অ্যাপার্ট ফ্রম দিস আপনার হচ্ছে সে ফর এক্সাম্পল যে আপনার 3 কিংবা 6 মাসের মধ্যে দেখা যাবে যে প্রজেক্টের একটা ভিজিবল একটা প্রোগ্রেস হয়েছে, এই প্রোগ্রেসটাকে ফোকাস করেন, যেটা হয়েছে আগেটা ছিল না, বা প্রপার ওয়েতে হচ্ছে কি আপনারা স্কোপটা ডিফাইন করতে পারতেছেন, এটা আগে ছিল না, এই টাইপের বিষয়গুলি দিয়ে তাদেরকে বোঝানোর বা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেন। ওকে, দিস ইজ হোয়াট ইউ শুড ডু whenever you will be doing the proof of concept এবং do minimum and provide more. এক্ষেত্রে যেটা করতে হবে, এই প্রুফ অফ কনসেপ্ট করার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে। আপনাকে একটা টিম ফর্ম করতে হবে, এবং যারা ইনফ্লুয়েন্সার, যারা ইনফ্লুয়েন্স করে, এরকম কিছু প্রত্যেক অর্গানাইজেশন এরকম কিছু লোকজন আছে, তাই না? দে আর ভেরি গুড ইনফ্লুয়েন্সার এন্ড দে আর অলসো চ্যাম্পিয়ন, দে আর connected with the management. Take some of them to your team এবং গোল এবং সাকসেস ক্রাইটেরিয়া ডিফাইন করেন, এক্সিকিউট প্ল্যানটা এক্সিকিউট করেন, এবং করার পরে যখন আপনার ইমিডিয়েট হচ্ছে কি কোনো রকমের সাকসেস আসতেছে, সেই সাকসেসটা ইভালুয়েট করেন বেসড অন দ্য সাকসেস ক্রাইটেরিয়া। এন্ড ইফ দ্যার ইজ এনি ইস্যু, প্লিজ 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 এটাকে প্রুফ অফ কনসেপ্ট শেষ হওয়া পর্যন্ত ওয়েট করেন না, ইমিডিয়েটলি সেটাকে আইডেন্টিফাই করেন, সেটাকে অ্যাসেস করেন, এবং সেই অনুযায়ী হচ্ছে সেটা রিজলভ করেন। And obviously, in order to grow bigger, always take feedback, learn from the feedback, and you should evolve accordingly. That is how the proof of concept should be taken into place. Okay, so I think that's all for today. I think you had a wonderful session, এবং সবাই hopefully enjoyed it a lot. And is there any further question and answer?